নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প জন্মাষ্টমীর আতঙ্ক। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প জন্মাষ্টমীর আতঙ্ক। আজকের দিনটাও সেদিনের মতোই ঝড় বৃষ্টিতে ভরা ছিল। কিশোরী তখনও ওর দেশের বাড়ি থেকে ফিরে আসেনি, আর দিনটার অবস্থাও যা, বাইরে কোথাও যেতেও ইচ্ছে করছে না। একবার ভাবলাম যাই তারানাথের কাছ থেকে ঘুরে আসি। পর মুহূর্তেই মনে পড়ল তারানাথ তো এখন কলকাতাতেই নেই। যদিও সে খুব একটা বেশি কলকাতার বাইরে যায় না, কলকাতার বাইরে তো অনেক দূর, সে নিজের বাড়ি থেকেই খুব একটা বেশি বেরোয় না। কিন্তু ওই কি একটা কাজ নাকি তারানাথের জন্য অপেক্ষা করছে, সেটার জন্যই কলকাতা ছেড়ে গিয়েছে। কোথায় গিয়েছে সেটা আমাদের জানিয়ে যায়নি। কয়েকদিন থেকেই আমি আমার নিজের মধ্যে একটা আলাদা, একটু অন্য রকমের আচরণ লক্ষ্য করছি, কিন্তু তার কারণটাই আমার বোধগম্য হচ্ছে না। সেটার জন্যই ভেবেছিলাম যে একবার তারানাথের সঙ্গে দেখা করব, কিন্তু সেদিন সে তার বাসায় ছিল না, কিশোরীও নেই। তাই নিজেই এইরকম আচরণের কারণ নিজেই খোঁজার চেষ্টা করতে লাগলাম। তারানাথকে অবশ্য ডাকার একটা উপায় ছিল। সে আগেই আমাদের দুজনকে জানিয়ে দিয়েছিল যে যদি কখনো তার ভীষণ দরকার হয় তবে তাকে আহ্বান করার পন্থাটা কি। কিন্তু আমি ভাবলাম তারানাথ যে কারণে বাইরে গিয়েছে সেই কারণের কাছে আমার এই কারণটা অতি তুচ্ছ, তাই তাকে না ডাকাই উচিত। সে নিজের কাজের প্রতি মনোযোগ দিক। আগে আপনাদের জানিয়ে রাখি আসলে ব্যাপারটা কি। আমি আর কিশোরী অনেকদিন থেকেই তারানাথের শরণাপন্ন। তার কাছে হাত দেখাতে বা ভবিষ্যৎ জানার জন্য আমরা যাই না, আমরা যাই গল্পের লোভে। সে কথা আপনারা জানেন। তারানাথের জীবনে এমন সব রহস্যময় ও অতিপ্রাকৃত ঘটনা ঘটেছে যেগুলো শোনার লোভ সামলাতে আমরা পারি না কখনো। যদিও সমস্ত কথাতে যে পুরোপুরি বিশ্বাস হয় তাও না, তবে বিশ্বাস অবিশ্বাসের মায়াজাল কাটিয়ে আমরা শুধু গল্পটাতেই মেতে থাকি। আর এই সব গল্প শুনতে শুনতেই আমার এই সমস্যার উদ্ভব। তারানাথ আমাদের মনের মধ্যে যে ঠিক কতটা বিরাজমান তা আমরা নিজেরাই জানি না। মাঝে মাঝে মনে হয় আমাদের এই চির পৃথিবী ছেড়ে আমরা বহু দূরে চলে গেছি গল্প শুনতে শুনতে। তারানাথের গলা দিয়ে বেরোনো সেই গল্পের এক একটা চরিত্র আমরা নিজেদের মধ্যে খুঁজে পাই, অথচ সেই চরিত্রের শেষ হয়ে গেছে অনেক বছর আগে। আবার মাঝে মাঝে কয়েকটা প্রশ্ন মাথার মধ্যে ঘোরাফেরা করে, সেগুলোর উত্তর পায় না। এই যেমন ধরুন, আমি বা কিশোরী কেন তারানাথের প্রতি এত বেশি আকৃষ্ট, কেন অন্য কেউ নয়, আর তারানাথও আমাদের অনেক বেশি আপন করে। দিন দুয়েক পর হঠাৎই কিশোরী এসে আমার বাড়িতে উপস্থিত। তাকে দেখে বেশ খুশি হয়েছি, কারণ সে ছাড়া তো আমাদের জুটি চলে না। বললাম, কি রে ভাই, গায়ের বাড়ি থেকে কবে এলি? কিশোরী উত্তরে বলল, এই তো আজ সকালেই এসেছি। তা ভাই, বেশ বেশ। এমন সময় মেঘের একটু গর্জন শোনা গেল। বাদলার দিনের বিকেল বেলা। কিশোরী বলল, আর কথা না, চল তারানাথের কাছ থেকে ঘুরে আসি, অনেকদিন গল্প টল্প শোনা হয়নি। তারানাথ ফিরেছে? একটু অবাক হয়েই প্রশ্নটা করলাম। কিশোরী বলল, সে কি, তারানাথ কোথায় গিয়েছে? এই কলকাতার বাইরে গিয়েছিল যে। কিন্তু আমি দেখে এলাম দোর তো খোলা ভাই, তাহলে নিশ্চয়ই ফিরেছে। চ চ, আর কথা বাড়িয়ে লাভ নেই। ওখানে গিয়ে একটা গল্প না শুনলে মনটা ঠিক স্থির হচ্ছে না। বেরিয়ে গেলাম। গন্তব্য তারানাথের বাড়ি। দোকান থেকে চপ আর পাসিং সিগারেটের একটা প্যাকেট কিনে নিয়ে ঢুকলাম তারানাথের ঘরে। তারানাথ তার বসার জায়গাতেই বসেছিল। আমাদের দেখতে পেয়ে মুখে একটা তৃপ্তির হাসিও ফুটে উঠল। আমরা এগিয়ে গিয়ে বসলাম। বললাম, কি ব্যাপার, কোথায় গিয়েছিলেন? তারানাথ হেসে বলল, বলছি বলছি, কিন্তু তার আগে
পাসিংশুটা পাস করো তো। অনেক দিন এটার জন্য মন কেমন করেছে। আর চারি, চারিমা, একটু মুড়ি নিয়ে আয় তো মা। এই না না, মুড়ি খাবো না আজ। কিশোরী বলল, একটা গল্প বলুন না, মুড়ির থেকে এখন গল্পের প্রতি লোভটা বেশি। সিগারেটে দুবার টান মেরে তারানাথ বলল, আরে সে বললে কি হয়, গল্প যতই পছন্দের হোক না কেন, সে দিয়ে তো আর পেট ভরে না। সেটার জন্য অন্তত একটু আহার লাগবে। চারি একটু পরে 3টি পাত্রে মুড়ি দিয়ে গেল। বাইরে বৃষ্টিটা একটু বেড়েছে, তাহা বেশ মন্দ নয়। বৃষ্টির দিনে এরকম চপ মুড়ি খেতে বেশ ভালোই লাগে। কোথায় গিয়েছিলেন তা তো বললেন না? গিয়েছিলাম একটা কাজে। কিশোরী বলল, এই তো মনে হচ্ছে একটা গল্পের গন্ধ পাচ্ছি। তারানাথ হেসে বলল, আরে তা না, আসলে যেখানে গিয়েছিলাম গল্পটা ঠিক সেখান থেকে শুরু নয়, তার অনেক আগে থেকে। সে যাই হোক, শুনবো যখন ভেবেইছি তখন পুরোটাই শুনবো। সবটা না শুনে এখান থেকে উঠছি না আজকে। তারানাথ একটু হাসির ছলেই বলল, তোমাদের গল্প শোনাতে আমার বেশ ভালোই লাগে। তোমরাও বেশ ভালো শ্রোতা। শুধু মাঝে মাঝে আমার আমার কয়েকটা কথা তোমরা বিশ্বাস করো না। সে কি, কখন বললাম যে আপনার কথা আমরা বিশ্বাস করি না? না, তেমন ভাবে বলনি, কিন্তু মনে হয়েছে আমার। কেন জানি না মনে হচ্ছিল তারানাথ বারবার কথা ঘোরানোর চেষ্টা করছে। তাই এবার সরাসরি বললাম, আচ্ছা সেসব বাদ দিন, আপনি আগে এই গল্পটা বলুন। ছাইদানিতে সিগারেটের ছাই ফেলে শেষ দুবার টান মেরে বলতে শুরু করলো তারানাথ। এই গল্পটার শুরুটা অনেক আগে, এমনকি আমার জন্মেরও আগে। তোমাদের তো বলেইছি, আমার জন্মের সময় গোটা আকাশের মধ্যে দিয়ে একটা অদ্ভুত নীল জ্যোতি ছড়িয়ে পড়েছিল। ধূমকেতু বা ওই জাতীয় কিছু নয় সেটা। সেটার প্রাধান্য অনেকক্ষণ। আমার জন্মের আগে থেকেই আমাদের বাড়িতে একজন সাধক ছিলেন, তার কথাও তোমরা জানো। কিশোরী বলে উঠল, আপনার পিতামহ, তাই না? একদমই তাই। তিনিও আমার মতোই একজন সাধক, বরঞ্চ আমার থেকেও অনেক বড় মাপের সাধক। কিন্তু তার সাধন প্রক্রিয়া আমাদের তন্ত্র সাধনের ক্ষেত্রে একটু আলাদা। সেই সময়, অর্থাৎ যখন আমি জন্মগ্রহণ করিনি, পিতা অনেক ছোট, সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। পিতামহ তখনও পুরোপুরি সাধক হওয়ার পথে অগ্রসর হননি। সেই সময় আমাদের গ্রামের চাটুজ্জে মশাইয়ের বাড়িতে প্রায়শই একটা আড্ডার মহল তৈরি হতো। সে কথাটাও তোমরা জানো। আমি মনে মনে অন্য একটা গল্পের কথা ভাবছিলাম। সেই গল্পের শুরুটাও এরকমই ছিল, কিন্তু কিছু বললাম না। তারানাথ আমাদের মনের কথা বুঝতে পারে, সেই প্রমাণ আগেও পেয়েছি, আবারও সেই প্রমাণ পেলাম। তারানাথ বললে, এই দেখো, তোমরা জানো বলছি, কিন্তু সত্যি তোমরা গল্পটা জানো। তোমাদের তো বলেছি, পাসাং মারা গল্প এটা নয়। এই গল্প তারও পুরনো। তাই গল্পের শুরুটা একই রকম লাগলেও শেষটা এর থেকে অনেক আলাদা। বুঝলাম তারানাথ আমার প্রশ্নের উত্তর দিয়েই দিয়েছে। সত্যি পাসাং মারার গল্পের সঙ্গে এই গল্পের শুরুর দিকটা একটা অদ্ভুত মিল আছে। তারানাথ আবার বলতে শুরু করলো, তো সেই সময়টা জন্মাষ্টমীর কয়েকদিন আগে।
চাটুর্যদের বাড়িতে আবার বৈঠক বসেছে। সেই সময় পাড়া গাঁয়ের বৈঠক মানে যত আজগুবি ভাবনা সব একে একে বাইরে বেরিয়ে আসতে থাকবে। তেমনিভাবেই কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা হতো না। এই ধরো, হঠাৎ কারোর মুখ দিয়ে কোনো একটা ভীতিকর শব্দ বেরিয়ে এলো। সে সময় পাড়া গায়ের অন্ধকারাচ্ছন্ন ভাবটা অনেক বেশি ছিল, তাই সামান্য কিছুতে ভয় পাওয়াটাও স্বাভাবিক। ব্যাস, অমনি শুরু হতো ভূত নিয়ে কথাবার্তা। ঠাকুরদা অবশ্য এই বিষয়টায় একটু বেশি আগ্রহী ছিলেন। আমি যেমন তোমাদের গল্প বলে শোনাই, তখনকার সময় ঠাকুরদার একটা নাম ছিল গল্প বলিয়ে হিসেবে। তার জীবনেও তো কম আশ্চর্যজনক ঘটনা ঘটেনি। এই শেষের কথাটায় তারানাথের কাছ থেকে যেন একটু দুঃখের আঁচ পাচ্ছিলাম। জরাসুরের শেষ পরিণতিটা যা হয়েছিল তা আমরা সকলেই জানি। তারানাথ আবার একটা নতুন সিগারেট ধরিয়ে শুরু করলো। তেমনই একটা বৈঠকে কথায় কথায় একটা অদ্ভুত বিষয় উঠে এসেছিল। আমি তোমাদের গল্পটা বলছি ঠিকই, কিন্তু এটা আমি নিজে শুনেছিলাম অনেক পরে। চাটুর্যদের ওই বৈঠকে স্বয়ং চাটুর্য মশাই নিজেই কথাটা তুললেন। এই যে শুনছেন ঠাকুরমশাই, আপনি তো ভূত প্রেত ব্যাপারে অনেক বেশি জানেন। বলুন তো, আমাদের ওই পাড়া গায়ে কয়েকদিন থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। সে বাচ্চাটি আসলে কে? সে কি সত্যি আমাদের মতো মানুষ, নাকি অন্য কেউ? বাচ্চার কান্নার আওয়াজ? স্বাভাবিকভাবেই ঠাকুরদার একটু কেমন লাগে ব্যাপারটা। আমি যতদিন ঠাকুরদাকে নিজ জ্ঞানে দেখেছি, ততদিন বলতে পারি তিনি শুধু নিজের ঘরেই বেশিক্ষণ থাকতেন। নানা রকমের পুঁথি, নানা ব্যাপারে তিনি নিজেকে এই সমাজের কাছ থেকে আলাদা করে রাখতেন। চাটুর্য মশাইয়ের এই কথায় তিনি অবাক হবেনি, কারণ তিনি তো এসব ব্যাপারে কিছু জানেন না, তিনি তো কিছু শোনেননি। কি বলছেন ঠিক বুঝলাম না চাটুর্য মশাই। আপনি তো দেখছি জানেনই না। তাহলে বলি, শুনুন ব্যাপারটা। আমাদের এই গায়ে একটা অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে ঠাকুর মশাই। যদিও সেটাকে সমস্যা বলা ভুল, কারণ তার কাছ থেকে কোনো ক্ষতি এখনো পর্যন্ত হয়নি, তাই সেটাকে সমস্যাও বলা যায় না। বলা চলে একটা ঘটনা, বড় অদ্ভুত ঘটনা। এই ধরুন সপ্তাহখানেক আগে শুরু হয়েছে ব্যাপারটা। আপনি তো জানেন আমাদের গায়ের কয়েকজন আছে যারা নিজেদের রোজগারের জন্য গ্রাম থেকে বাইরে যায়। তাদের ফিরতে ফিরতে সন্ধ্যা হওয়ারই কথা, অনেক সময় বেশ রাত্রিও হয়ে যায়। ঠিক তেমনই একদিন এরকম গায়ে ফিরতে বটুকলাল, মানে আমাদের গায়ের একবার শেষ প্রান্তের বাড়িতে যে থাকে, তার গায়ে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। পাড়া গায়ে রাত 8টা মানে প্রায় মধ্যরাত্রি। তো বটুকের ফিরতে ফিরতে 8টা প্রায় পার। হঠাৎ সে নাকি একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনে। ব্যাপারটা বড়ই অদ্ভুত, এর আগে কখনো এরকম হয়নি। সে তো আগেও অনেকবার গ্রামের বাইরে গিয়েছে, ভিড়টা তার রাত্রিও হয়েছে অনেক, কিন্তু এরকম অদ্ভুত ঘটনা আগে তার সঙ্গে কখনো ঘটেনি। সে তো খুবই ভয় পেয়ে গিয়েছিল প্রথমে, তারপর যখন নিজেকে একটু সামাল দিয়ে উঠেছে, তখন সেই কান্নার আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করে। কিন্তু তার কথায় নাকি সারা গ্রাম তোলপাড় করেছিল, কিন্তু সেই কান্নার উৎসের সন্ধান সে পায়নি। চাটুর্য মশাইয়ের কথা শেষ হলে ঠাকুরদা তখন একটু বেশ চিন্তিতই হলেন। বললেন, তারপর আর কি ঠাকুর মশাই, ধীরে ধীরে প্রবাদ বাড়তে লাগলো। দেখুন, এই অজপাড়াগায় এরকম কোনো একটা অলৌকিক ঘটনা ঘটলে সেটা একটা সময়ের প্রবাদে পরিণত হয়। বটুকের পর নাকি আরো অনেকে আওয়াজটা শুনেছে। এই যেমন গ্রামের মোড়ল জয়রামবাবু, ওই পাশের বাড়ির হরহর চাকর, আরো অনেকে। কিন্তু এখনো পর্যন্ত তার কোনো নিখুঁত সন্ধান কেউ পায়নি। জয়রামবাবু বললেন,
আওয়াজটা নাকি সন্ধ্যের পরে পরেই শুনতে পেয়েছিলেন তিনি। আবার বটুকের কথায় আওয়াজটা অনেক রাত্রির দিকে শোনা গেছে, প্রায় 8টার পর। চাকরের কথায় নাকি আবার সন্ধ্যের আগেই সে আওয়াজটা শুনেছে। কি করা যায় বলুন তো ঠাকুর মশাই, এরম ভাবে তো আর চলে না। গ্রামের মানুষ ভয় পেয়ে আছে। হ্যাঁ, যদিও এই ঘটনায় কারোর কোনো অনিষ্ট হয়নি, কিন্তু হতে কতক্ষণ? আবার সেই আওয়াজটার উৎসই বা কোথায়? এইসব প্রশ্নগুলো এখনো আমাকে ভাবায়। বৈঠকে আরো অনেকে উপস্থিত ছিলেন। তাদেরকে দেখেও বোঝা যায় যে ভীত তারা হয়েছে। এভাবে তো হাতে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না, কিছু একটা করা দরকার। কিন্তু গ্রামের কেউই ওই একটা কিছু করতেই ভয় পাচ্ছে। ঠাকুরদা বললেন, ওই বাচ্চা ছেলেটাকে কেউ দেখেনি? না ঠাকুর মশাই, সে হলে তো হতো, কিন্তু তাকেও কেউ দেখেনি। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটা কালো রকমের ছায়া দেখা যায়। ছায়া তো কালোই হয় চাটুজ্জে মশাই। আরে না ঠাকুর মশাই, তেমন ছায়া নয়, এ আরো অদ্ভুত। ছায়া বলতে আমি এখানে আলোক আধারিত হওয়া ছায়ার কথা বলছি না। তবে একটা শরীর, কালো রঙের শরীর, সেই শরীরটাকে নাকি অনেকেই দেখেছে, কিন্তু ওই যে বললাম, কোনো নিখুঁত প্রমাণ পায়নি। এটাই হচ্ছে সমস্যা। গোটা গ্রামে এত কিছু ঘটে গেছে, আর আপনি আজকে জানলেন। অবশ্য আপনি তো নিজের কাজেই থাকেন, গ্রামের খবর আপনি জানবেনই বা কি করে? না চাটুজ্জে মশাই, ব্যাপারটা ঠিক নয়। যতই নিজের কাজ করি না কেন, থাকি তো এই গ্রামে। ব্যাপারটা আমার আরো আগে জানা উচিত ছিল। কিন্তু সত্যি ঘটনাটা আশ্চর্য। এরকম আওয়াজ শোনা কিন্তু শুভ শক্তির প্রতীক নয়, এ অশুভ শক্তির প্রকাশ। ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে, এটার একটা সমাধান করতেই হবে খুব শীঘ্রই। সেই দিনের মতো বৈঠক শেষ হলো। ঠাকুরদা বাড়ি চলে এলেন। আগেই বলেছি, ঠাকুরদা আমার থেকেও অনেক বড় মাপের সাধক। তার সাধন প্রণালী হয়তো আলাদা, কারণ তিনি পুরোপুরি তান্ত্রিক নন, সন্ন্যাসী বলা যেতে পারে। কিন্তু সব থেকে ভালো হয় সাধক বললে। সাধক অর্থাৎ যিনি সাধনা করেন। যে কোনো কিছুরই সাধনা হতে পারে। মন দিয়ে সাধনা করলে তিনি সাধক। তারানাথ একটু থামল। তারপর অনেকগুলো দিন কেটে গেছে, সে আওয়াজটার কোনো কুলকিনারা হয়নি। গ্রামের প্রায় অনেকেই সে আওয়াজটা শুনেছে। সময়টা ওই সন্ধে থেকে 8টার মধ্যে। চাটুজ্জে মশাইও শুনেছেন এবার একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ। কিন্তু আওয়াজটা সাধারণ বাচ্চা যেরকম ভাবে কাঁদে সেরকম নয়। বাচ্চারা কেন কাঁদে? কোনো কিছু হারিয়ে গেছে, বা কোথাও লেগেছে, বা মাকে খুঁজে পাচ্ছে না, এসব নানান কারণে। আর এই সবগুলোতেই কান্নার একটা আলাদা প্রকাশ আছে। সাধারণ মানুষ সেটা বুঝবে না। যারা একটু সাধারণের উপরে, যেমন কোনো সন্ন্যাসী বা সাধক বা তান্ত্রিক, তারা এই লক্ষণটা জানে। কিন্তু সেই কান্নাটা এগুলোর থেকে অনেক আলাদা। ঠাকুরদা সেটা বুঝতে পেরেছিলেন। সে কান্না ছিল একাকিত্বের। ছেলেটা নিজেকে বড় একা পেয়েছে। একদিন সন্ধেবেলায় আবার চাটুজ্জেদের রোয়াকে আড্ডার আসর জমে উঠেছে। এইবারে কথোপকথনের বিষয় একটাই, সেই আওয়াজ।
চাটুজ্যমশাই এবার একটু ভাবুকভাবেই বললেন, না হে ঠাকুর মশাই, ব্যাপারটা কিন্তু সত্যি ভালো ঠেকছে না। এরম ভাবে কোনো একটা বাচ্চা কেঁদে বেরোলে তো হয় না। সে কে? তাকে আমরা কেউ দেখতে পাই না কেন? আর তার কান্নার কারণটাই বা কি? ঠাকুর মশাই, এর উত্তর না পাওয়া পর্যন্ত যে সত্যি বিপদ নেই তা বলা যায় না। ঠাকুরদা একটু ভেবে বললেন, ঠিকই বলছেন চাটুজ্যমশাই, এই লক্ষণ মোটেও ভালো নয়। আমাদের গ্রামে কিছু একটা ঘটছে, যা ঘটছে তা মোটেও ভালো কিছু নয়। এক কাজ করুন চাটুজ্যমশাই, আগামীকাল জন্মাষ্টমী, পূর্ণতিথি। আগামীকাল একটা পুজো করলে কেমন হয়? এ তো উত্তম প্রস্তাব ঠাকুর মশাই। এবার স্বয়ং শ্রী মধুসূদনই আমাদের সাহায্য করতে পারেন। তাকে প্রাণ ভরে ডেকে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে তার পুজো করতে হবে, তবে হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। সেই মতো পরের দিন ঠাকুরদা পুজোয় বসলেন। আগেকার দিনে জন্মাষ্টমীতে অনেক নতুন নতুন জিনিস বানানো হতো। রাধাকৃষ্ণের পুজো করা হতো অনেক বিশাল রূপে। অনেক ধরনের ফল, মিষ্টি, নৈবেদ্য, পরমান্ন, আরো অনেক কিছু। পুজো শেষে পাওয়া যেত ঠাকুরের ভোগ। আহা, সে ভোগের স্বাদ সমস্ত রুচিকর খাবারকেও হার মানায়। এক মনে গোটা গ্রাম মিলে চাটুর্যেদের উঠোনে বিশাল রূপে পুজো করল। ঠাকুরদার মুখে একবার শুনেছিলাম সেই প্রথমবার নাকি সেই পুজো অনেক বড় মাপে হয়েছিল। পুজোর পর সবার ভোগ খাওয়া হয়ে গেলে চাটুর্যেদের রোয়াকে এসে বসেছে সবাই। সন্ধে নামতে এখনো অনেকটা দেরি। সূর্য এখনো তার তেজ দেখানোর চেষ্টা করছে। ঠিক এমন সময়, অর্থাৎ গোধূলি লগ্নে শোনা গেল আবার সেই আওয়াজ। না, এবার কান্নার নয়, শোনা গেল একটা বাঁশির আওয়াজ। গোটা গ্রাম শুনেছিল সেবার। ঠাকুরদা তখন চাটুর্যেদের রোয়াকে বসে তিনি সঙ্গে সঙ্গে উঠে মাটিতে প্রণাম করলেন। তাকে দেখে গ্রাম শুদ্ধ সবাই মাটিতে মাথা নত করে প্রণাম করলে। বাঁশির আওয়াজ অনেকক্ষণ শোনা গিয়েছিল। সন্ধে পুরোপুরি নেমে যাওয়ার পর সেই দিন গোটা আকাশ জুড়ে নীল জ্যোতি দেখা গিয়েছিল, যেটা আমার জন্মের সময়ও দেখা যায়। তারপর ধীরে ধীরে বাঁশির সুর কমতে থাকে। একটা বাচ্চা ছেলেকে অস্পষ্টভাবে দেখা যায়। তার হাতে ছিল সেই বাঁশিটা। এতদিন ধরে যে কান্নার আওয়াজ শোনা গিয়েছিল, আজ এই জন্মাষ্টমীর দিন প্রথম এক শিশুর প্রাণ খোলা হাসির আওয়াজ শোনা গেল। কিছুক্ষণ পর ঠাকুরদা প্রথমে বললেন, প্রভু আমাদের মুখ তুলে চেয়েছেন চাটুর্যমশাই, আমরা ভুল করেছিলাম। সেই কান্নার আওয়াজকে আমরা অশুভ শক্তির সংকেত ভেবেছিলাম, কিন্তু না চাটুর্যমশাই, সেই কান্না আমাদের শুভ শক্তিরই প্রতীক। গ্রামের সবাই শ্রী মধুসূদনের নাম করতে লাগলে। চাটুর্যমশাই বললেন, প্রভু আমাদের দর্শন দিয়েছেন। এই গ্রামের লোক আজ ধন্য। সমস্ত পাপ হরণ করেছেন আমাদের হরি। কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল ঠাকুর মশাই, প্রভু আমাদের কি বলতে চাইলেন, কি বোঝাতে চাইলেন আমাদের? কান্নার শব্দই বা কেনই শুনলাম আমরা? ঠাকুরদা হেসে উত্তর দিলেন, চাটুর্যমশাই, সব ওই প্রভুর ইচ্ছা। তিনি স্বয়ং এসেছিলেন আমাদের কাছে,
আমাদের গ্রামকে পবিত্র করতে, সমস্ত পাপ মুছে দিতে। সেই কান্নার দ্বারা তিনি আমাদের বোঝাতে চেয়েছিলেন যে তিনি এসেছেন। কান্নার কারণ আর কিছুই না। আমরা স্বাভাবিকভাবেই এই কান্নাকে অশুভ হিসেবে ধরি। তিনি সর্বজ্ঞানী। তিনি জানতেন যে এই কান্নার জন্য আমরা নিশ্চয়ই কোনো এক বিশাল পুজোর আয়োজন করব। আর আজ এই জন্মাষ্টমীর দিনে তিনি স্বয়ং আমাদের দর্শন দিয়ে বোঝালেন যে তিনি অত্যন্ত প্রসন্ন। আমাদের পুজো, আমাদের ভক্তিতে তিনি আনন্দিত। তিনি চাইলে হয়তো অন্য কিছু হতে পারত, কিন্তু এটাই তো তার লীলা। জয় জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধারানীর জয়। আপনাদের শত কোটি প্রণাম প্রভু। এই ছিল তখন সেই সময়ের ঘটনাটা। আমি কিন্তু তখনও ভূমিষ্ঠ হইনি। সেই বছরের শেষের দিকে একটা নীল জ্যোতি যখন গোটা আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে, তখন আমি ভূমিষ্ঠ হই। তোমরা সেটা জানো? গল্পের এখানেই শেষ? না না, এ তো সবে শুরু। যেটা বললাম সেটা হলো গল্পের পটভূমিকা। আসল গল্প তো অনেক পরে ঘটেছে। বাহ বাহ, বেশ বেশ, এটা শোনার জন্যই তো আসা। বলুন ঠাকুর মশাই, এবার আপনি বলুন। আমার কথা শুনে তারানাথ হেসে বললেন, এই ঠাকুর মশাই ডাকটা অনেক দিন পরে শুনলাম। অবশ্য আগে যেখানেই যেতাম সেখানেই আমাকে ঠাকুর মশাই বলে ডাকতো। একটা দিক থেকে আমি ঠাকুর মশাই ঠিকই, ব্রাহ্মণ পরিবারে জন্ম, কিন্তু অন্য দিক থেকে তো আমি ঠাকুর মশাই সেভাবে নই, তান্ত্রিকও নই সেভাবে। তন্ত্রবিদ্যার কয়েকটা শক্তি খালি অর্জন করতে পেরেছি, পুরোপুরি তান্ত্রিক তো আর হয়ে উঠিনি। তবে আমার কোনো আপত্তি ছিল না, লোকে আমাকে ঠাকুর মশাই বলুক, তান্ত্রিক বলুক, আর যাই বলুক। আবার কিছুক্ষণ থামে তারানাথ, তারপর একটু ভাবনা চিন্তা করে বলে, তোমাদের দেবদর্শন বাবুকে মনে আছে? সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, নিশ্চয়ই, কেন মনে থাকবে না? সেই জয়তলা গ্রামের জমিদার, তার বাড়িতেই তো আপনি স্বয়ং দেবীর দর্শন পেয়েছিলেন। বাহ, বেশ, মনে আছে তোমাদের তাহলে। কেন মনে থাকবে না? আমরা আপনার গল্প বিশ্বাস করি না, এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। আপনার গল্পকে আমরা মগজের মধ্যে স্থাপিত করে দিই। কিশোরী বলল কথাটা। অর্থাৎ দেবদর্শন বাবুকে মনে থাকবে না কেন? তারানাথ আবার বলা শুরু করল, অন্যান্য দিনের মতোই আমি একদিন পথে বেরিয়ে পড়েছি। হেঁটে চলেছি মাইলের পর মাইল। সকালের দিকে আকাশটা বেশ পরিষ্কার ছিল, কিন্তু দুপুর গড়াতে না গড়াতেই সেই আকাশে কালো মেঘের ছায়া জমে উঠল, আর সাথে প্রচণ্ড বাতাস। বেশ বুঝতে পারছিলাম যে ঝড় উঠবে, কিন্তু রাস্তায় একা, কোনো জনবসতির মধ্যে দিয়ে তো আর হাঁটছি না, হালকা জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তার ত্রিসীমানা পর্যন্ত কোনো জনমানব নেই। একটা মন্দিরও দেখতে পেলাম না যে সেখানে একটু আশ্রয় নেব। কিছুক্ষণ যেতে না যেতেই ঝড়ের বেগটা অনেক বেড়ে গেল। তখনও আমি কোনো রকমে হেঁটে যাচ্ছি। রাস্তার ধারে বিশাল বিশাল গাছগুলোকে দেখে মনে হচ্ছিল যে তার নিচে আশ্রয় নেওয়া যায়, কিন্তু ঝড়ের দাপট বাড়তে সেই গাছগুলোকেও দেখলাম কেমন নুইয়ে পড়েছে, যেন এক্ষুনি ভেঙে পড়বে। জামা কাপড় যা ছিল তা ভিজে গেছে, আমি নিজে সম্পূর্ণ ভিজে গেছি। এমন সময় দেখি একটু দূরে একটা ভাঙা দালান দেখা যাচ্ছে। সেদিকেই
কোনো রকমে ছুটলাম। ওখানে পৌঁছে দেখি একটা বিশাল বড় বাড়ির একটা ধার। এটাকে দূর থেকে দেখা যায় কেবল। পুরো বাড়িটা কেমন যেন জঙ্গলের ভিতরের দিকে। প্রথমে দেখে মনে হয়েছিল কোনো একটা মন্দির হবে, কিন্তু কাছে গিয়েই দেখলাম না, এটা একটা বাড়ি, এবং বেশ বড় বাড়ি। হঠাৎ কেমন যেন একটা ঠেকলো। মধুসুন্দরী দেবীর কাছ থেকে এই বিদ্যাটা পেয়েছিলাম। কোথাও কোনো খারাপ কিছু বা ভালো কিছু যাই হোক না কেন, আমি সেটা বুঝতে পারি। এই বাড়ি দেখে মনে হলো এই বাড়ির মধ্যে কোনো এক অশুভ কিছু বিরাজ করছে। একটা অন্ধকার ছায়া এই বাড়িটাকে আঁকড়ে রেখেছে। ঝড়ের সাথে বৃষ্টির বেগও বেড়ে গেছে অনেকটা। তাই আর দাঁড়িয়ে না থেকে বাড়ির সামনের দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। তারপর বাড়ির বাসিন্দাদের উদ্দেশ্যে প্রশ্ন করলাম, কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কিছুক্ষণের মধ্যেই একজন বৃদ্ধ চাকর বেরিয়ে এলো। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে প্রথমে আমাকে ভেতরে ডাকলো। আমি ভেতরে গিয়ে উঠলাম। একটু আরাম লাগলো নিজেকে। বৃষ্টিতে ভিজে এমনিতেই অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। সেই বাড়ি পেয়ে অনেকটা রক্ষা। বৃদ্ধ চাকরটি আমার মাথা মোছার জন্য একটা তোয়ালে গোছের নিয়ে এলো। মাথা মুছতে মুছতে চাকরের মুখে কথা শুনলাম। বাবু কোথা থেকে আসছেন? এই ঝড়বাদার দিনে কোথায় যাবেন? কোথাও না, আমাকে পথিক বলতে পারেন। এই পথ দিয়েই যাচ্ছিলাম, তখন হঠাৎ করে ঝড় চলে এলো। কোনো জায়গা তো তেমন পেলাম না, অগত্যা কিছুটা ভিজতে হয়েছে। শেষে আপনাদের এই বাড়িটা দেখতে পেলাম। বাড়িতে আর কেউ নেই? বুঝলাম প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য চাকরটি একটু ইতস্তত বোধই করছিল। শেষে সমস্ত জড়তা কাটিয়ে বলতে লাগলো সে, আর বলবেন নি বাবু, আপনি কইলেন না বাড়ি। এখন এটা ঠিক বাড়ি বলা চলে না, কারণ এ বাড়িতে আর কেউই থাকে না। থাকে না কেন? কি আর বলি বলুন তো, এই বাড়ির যে একটা দুর্নাম আছে। এই বাড়ি যিনি তৈরি করেছিলেন, তিনি নাকি সমস্ত বাস্তু না দেখেই বাড়িটা তৈরি করেছিলেন। এর ফলে বাড়িতে নানা রকমেরই সমস্যা দেখা গেল। সমস্যা কিরকম? এই যেমন ধরুন, রাত্রিবেলায় কারোর হেঁটে বেড়ানোর শব্দ, ঘরে কেউ না থাকলেও ঘরের জিনিসগুলা নিজে থেকেই পড়ে যাওয়ার শব্দ। এই সব ব্যাপারগুলোর জন্যই তো কেউ থাকে না এই বাড়িতে। তবে তুমি থাকো যে? আমি থাকি কেবল এই দিনের বেলাটা, সন্ধে নামলেই আমি চলে যাব। এ বাড়িতে আমি এখনো পর্যন্ত এক রাত্রিরও কাটাইনি, মোটেও সাহস হয়নি যে। চাকরের কথা শুনে যা বুঝলাম, আর আমার দেখা সেই অন্ধকারের জাল, দুটোর অর্থই এক। এই বাড়িতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কোনো অশুভ শক্তি এই বাড়িটাকে দখলে আনতে চাইছে, এবং হয়তো সে পুরোপুরি দখল করেও ফেলেছে। চাকরের কথার উত্তরে আমি কোনো কথা বলিনি, কেবল জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই বাড়ি কার? তারা এখন কোথায় থাকেন? আজ থেকে প্রায় ওই 70 কি 80 বছর আগে রামবিহারী নামে একজন জমিদারই বাড়ি তৈরি করে। তারপরে তাদের পরবর্তী প্রজন্মই এই বাড়িতে থেকেছে, কিন্তু বেশি সময়ের জন্য নয়। তার পুত্র নীলজ্যোতি বাবু বর্তমানে এই বাড়ির মালিক, কিন্তু তারা কেউই এখানে থাকেন না। তারা এখান থেকে ওই 2 মাইল উত্তরে রজনীপুকুর নামে একটা জায়গায় থাকে, আর আমাকে এই বাড়ির দেখাশোনা করার জন্য রেখে দিয়েছে। কিছুক্ষণ ধরেই আমি বাড়িটাকে বেশ ভালো করে লক্ষ্য করছিলাম। আন্দাজ তো একটা পেয়েছি। চাকর আবার বলল, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার নাম পর্যন্ত জানতে চাইনি।
আপনি বাড়ির অতিথি, আপনাকে আপনাকে কোথায় একটা আসন দেব তা নয়, শুধু কথা বলেই পেটটা ভরাচ্ছি। আরে না না, কিচ্ছু লাগবে না। আপনি তো বেশিক্ষণ থাকবেন না। সন্ধে নামতে আর বেশি দেরি নেই। আকাশের মেঘটা এখনো কাটেনি, তবে একটু পরেই বোধহয় সন্ধে নেমে যাবে। আর আমার নাম তারানাথ চক্রবর্তী। ববগড়েও বলতে পারেন, আবার পথিকও। আপনি ব্রাহ্মণ? কথাটা একটু আশ্চর্যই লাগলো শুনে। এর আগেও অনেকে আমার পরিচয় পাওয়ার পর কিঞ্চিত আশ্চর্য হলেও এতটা বেশি অবাক হয়নি। হ্যাঁ, বললাম। এরপরে চাকরটি যা বলল, এতে আমার অবাক হওয়ার পালা। সে বলল, আচ্ছা, আপনি কি ওই সাধক ঘোষের কেউ? হ্যাঁ, দয়া করে বলুন, আমার অপরাধ নেবেন না, কিন্তু কিন্তু এটা জানা আমার দরকার। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমি অত বড় মাপের সাধক নই। কিছুটা তন্ত্রবিদ্যার শক্তি লাভ করেছি, এই যা। চাকরটিকে দেখলাম বেশ চমকপ্রদভাবে আমার দিকে তাকিয়ে আছে, যেন এতকাল ধরে সে আমার জন্যই অপেক্ষা করছে। হয়তো আমার মুখে চোখে আশ্চর্য ও অবাক মিশ্রিত একটা ভঙ্গি সৃষ্টি হয়েছে। সেটা বুঝতে পেরেই সে যেন বলল, ও অধমের অস্পর্ধায় ক্ষমা করবেন প্রভু। আমি আমি যে আপনাকে চিনতে পারিনি, এও বুঝতে পারিনি যে আপনি একজন সাধক। আরে না না, মোটেও না। এতে দোষের কিছু নেই। বৃথাই আমার কাছে ক্ষমা চাইছেন আপনি। দয়া করে আমার মতো সাধারণকে আপনি বলবেননি। আচ্ছা বেশ, এবার বলো তো, আমার পরিচয় জানার পরে এতটা আশ্চর্য কেন হয়েছিলে? তোমাকে কি কেউ কিছু বলেছে? চাকর রামু এবার আমাকে বেশ আশ্চর্য করে দিয়েছে। তবে এদিকে সন্ধে নেমে গেছে, সে আর এই বাড়িতে থাকতে চায় না। বৃষ্টিটাও একটু কমেছে, তাই আমি তার সঙ্গে তার বাড়িতে এলাম। একটা সাধারণ কুড়ে ঘরের বাড়ি, কিন্তু তাদের আতিথেয়তা আমার বেশ ভালো লেগেছে। সাধারণ, তবুও যেন সাধারণের মধ্যেই অসাধারণ করেছে তারা। রামুর বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে রামুর স্ত্রী আমাকে একটা বসার আসনে বসিয়ে যত্ন করে কলা পাতায় বিভিন্ন রকমের আহারের সামগ্রী তুলে ধরেছে। শোনো, কি ছিল? সাদা ভাত, পাশে একটু আলু ভাজা, ডাল, শাক, 5 রকমের তরকারি, আরো অনেক কিছু। আর শেষে 1 হাঁড়ি দই। তোমরা তো জানো খাবার আমার খুব প্রিয়, আর ওরকম যত্নের সঙ্গে খুব কম মানুষই খাওয়াতে পারে। খাওয়া দাওয়ার পাট চুকে গেলে এবার রামুকে ধরলাম, জিজ্ঞাসা করলাম, তুমি কিন্তু এখনো বললে না, আমার পরিচয় জানার পর এত আশ্চর্য হয়েছিলে কেন? রামু এবার আর কোনো কথা লুকোলো না, সবটা খুলে বলল আমাকে। ঠাকুর মশাই, আসলে আপনার পরিচয় পাওয়ার পর একটু চমকে গিয়েছিলাম। আপনি যে একজন সাধক সেটা জানার পরেই। কেন? এতে এমন কি? ঠাকুর মশাই, আপনাকে তো এই বাড়ির ইতিহাস সম্বন্ধে বললাম। ওই বাড়ির বর্তমান মালিক যিনি, তিনি মাঝে মাঝে এই বাড়িতে দেখতে আসেন, মাসে ওই 2 থেকে 3 বার। ঠিক তেমনই 2-3 দিন আগেই তিনি এসেছিলেন। আমার সঙ্গে তার পরিচয় খুব ভালো। তিনি আমাকে বাড়ির সমস্ত কথাই খুলে বলেন। এবারও তিনি একটা আশ্চর্য কথা বললেন যে কয়েকদিনের মধ্যে এই বাড়িতে কোনো একজন বড় মাপের মানুষ, বিশেষত সাধক ঘোষের কারোর আসার কথা। যদিও আমি তার যথার্থতা জানিনি, তবে যদি আসে কেউ সেরকম ঘোষের, তবে তুমি আমার কাছে তাকে একবার নিয়ে এসো। আমি বাবুরে বললাম যে ঠিক আছে বাবু, কিন্তু এই বাড়িতে তো সচরাচর কেউ আসেনি, তাই মনে মনে ধরেই নিয়েছিলাম যে বাবুর ধারণাটা ভুল। কিন্তু আজ যখন আপনি এলেন, তখন একটু অবাকই হয়ে গেছি।
কি যেন নাম বলেছিলে বাড়ির মালিকের? হ্যাঁ, মনে পড়েছে, নীলজ্যোতি। আগে হ্যাঁ ঠাকুর মশাই, আপনি দয়া করে একবার তার কাছে যান। এই বাড়ির পরিবারের মানুষজন বড্ড ভালো মানুষ, কিন্তু এই বাড়িতে যা ঘটছে তা যে মোটেও ঠিক নয়। আচ্ছা বেশ, তুমি যখন বলছো তখন না হয় আমি যাব একবার রজনীপুকুর গ্রামে। রাত্রিটা বেশ ভালোই কাটলো। পরের দিন রামু আর রামুর স্ত্রীকে বিদায় জানিয়ে চললাম রজনীপুকুর গ্রামের উদ্দেশ্যে। খুব একটা বেশি দূরে নয় সে গ্রাম, এই ধরো মাইল 2। সকালে বেরিয়ে গিয়েছিলাম, হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছতে বেশি সময় লাগেনি। দুপুর হওয়ার একটু আগেই রজনীপুকুর গ্রামের প্রান্তে পৌঁছে গিয়েছি। গ্রামটা বেশ জাঁকজমকপূর্ণ, যেন কোনো কিছুরই অভাব নেই সেই গ্রামে। গ্রামের পথ ধরে চলেছি, এমন সময় একটা জায়গায় সামান্য জটলা দেখলাম। কি জানি লোকজন কোনো কারণে ভিড় করে রয়েছে। কাছে গিয়ে বুঝতে পারলাম তারা একটা বাড়ির সামনে এসে জড়ো হয়ে হাঙ্গামা করছে। ওই টাকা ফেরত না পেলে এর শেষ দেখে আমি ছাড়ব। অনেকেই এরকম ভাবে বাড়ির ওই মালিকের সঙ্গে খারাপ ব্যবহার করছিল। বাড়ির মালিককে তখনও ঠিকভাবে দেখতে পাইনি। আরো একটু কাছে যেতেই তার কথা শুনতে পেলাম। আপনারা দয়া করে একটু শান্ত হন। আমি কথা দিচ্ছি আপনাদের সমস্ত টাকা আমি ফেরত দিয়ে দেব। আমাদের আর একটু সময় দিন, দয়া করুন একটু। তার কথায় যে কি মিশেছিল তা ঠিক বুঝতে পারলাম না, কিন্তু তার কথা শোনার পর ভিড়টা পাতলা হয়ে গেল। সবাই ফিরে গেল। সেই সময় মালিকের চোখ পড়ল আমার উপর। সঙ্গে সঙ্গে সে আমার কাছে এসে আমাকে প্রণাম করলে, তারপর বললে, প্রণাম ঠাকুর মশাই, দয়া করে আজ একটু আতিথেয়তার সুযোগ দিন ঠাকুর মশাই। আমি মৃদু হাসলাম। তারপর বললাম, আপনি কি নীলজ্যোতি? লোকটি অবশ্যই অবাক হয়ে বললেন, না ঠাকুর মশাই, আমি নীলজ্যোতি নই। নীলজ্যোতি আমার বাবার নাম। আমার নাম রজতাভ। আপনি বাবাকে চিনলেন কি করে? রামুর কাছ থেকে। তোমাদের ওই পাশের গ্রামে যে বাড়ির দেখাশোনা করে তার কাছ থেকে। সেই তো পাঠালো আমাকে। কি বলছেন ঠাকুর মশাই? আসুন আসুন আসুন, ভেতরে আসুন। আমি এক্ষুনি বাবাকে খবর দিচ্ছি। ভেতরে প্রবেশ করলাম। রজতাভ তার বাবাকে ডাকতে বাড়ির ভেতরে ঢুকে গেল। আমি বাড়ির বাইরের দিকটা একটু ঘুরে দেখছিলাম। এমন সময় একটা গাছের ডালে কি যেন দেখে বেশ থমকে গেলাম। গাছটা ছিল একটা বেশ বড় সড়ো রকমের দেবদারু গাছ। সেই গাছের একটা ডালে একটা খুব সুন্দর রঙের পাখি বসেছিল। ওরকম পাখি আমি আগে দেখিনি। মুখটা টিয়ার মতো, আবার শরীরের বাকি অংশটা কোকিলের মতো। একবার যেন ডেকে উঠল পাখিটা, বেশ মধুর ডাক। আমি সেই দিকেই তাকিয়ে আছি, এমন সময় পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। নমস্কার ঠাকুর মশাই। সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে দেখি বছর 45-এর একজন সৌম্যকান্ত ব্যক্তি আমার দিকে তাকিয়ে আছে। কাছে গিয়ে বললাম, নমস্কার নীলজ্যোতি বাবু। মানুষটি যে অবাক হয়েছে তাই নয়, দেখলাম তিনি আমাকে দেখে বেশ খুশি হয়েছেন, কিন্তু কেন সেটা বুঝতে পারলাম না। বললেন, প্রণাম নেবেন ঠাকুর মশাই। আপনি যে সত্যিই আসবেন তা ভাবতে পারিনি। আমি আসবো এটা কি করে জানলেন? কি করে জানলাম সেটা বলতে গেলে আপনি আমাকে পাগল ভাববেন। ভাববেন এ কোন পাগলের পাগলামি। আহা, এভাবে বলছেন কেন? দেখুন, আমি মানি না যে কোনো পাগল নিজেকে কখনো পাগল বলে স্বীকার করে। আপনি যখন এরকম বলছেন তার মানে আপনি এখনো স্বাভাবিকই আছেন।
এবারে বলুন তো, কেন আপনারা আমাকে দেখে এত আশ্চর্য হচ্ছেন? রামুকেও দেখলাম, সেও বেশ অবাক। ব্যাপারটা কি? ব্যাপারটা কি আমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু আমি চাইছিলাম যেন নীলজ্যোতিবাবু নিজেই সবকিছু বলেন। সেই মতো তিনি বলা শুরু করলেন। ঠাকুরমশাই, এই যে দেখছেন এই এত বড় বাড়ি, এ কিন্তু অনেক পরে। আসলে আমি বা আমরা, মানে আমাদের পুরো পরিবার এই গ্রামের বাসিন্দা ছিলাম না। আমরা থাকতাম পাশের গ্রামে। আপনি যে বাড়িটি দেখেছেন সেই বাড়িতে। ওই বাড়িটা তৈরি করেছিলেন আমার বাবা শ্রী রামবিহারী মজুমদার। কিন্তু একটা কারণে আমরা ওই বাড়ি ছেড়ে এখানে চলে আসি। ওই বাড়িতে বছর কয়েক থাকার পর একটা অদ্ভুত সমস্যা দেখা যায়। কিরকম সমস্যা? বলছি ঠাকুরমশাই, ওই বাড়িতে মাঝে মাঝে এমন সব কাণ্ড হচ্ছে যে সেখানে থাকার আর কোনো জো নেই। যেমন ধরুন, আমি আর আমার স্ত্রী একই ঘরে থাকি। হঠাৎ বাইরে দরজায় কয়েকবার টোকার আওয়াজ শুনতে পেলাম। দরজা খুলে বাইরে গিয়ে দেখি সেখানে কেউ নেই। দরজা যেই বন্ধ করেছি, আবার সেই আওয়াজ। স্ত্রী তো ভয় পেয়ে বললে, কি গো, কি হচ্ছে? কে বারবার দরজায় টোকর দিচ্ছে? তখন আমাদের বিয়ে বেশি দিন হয়নি। আমি স্ত্রীকে বোঝালাম, না কিছু না, তুমি শুয়ে পড়ো। কিন্তু খটকাটা আমার মনেও থাকলো। দিন দুয়েক পর আবার ওরকম আওয়াজ। কিন্তু এবার শুধু আওয়াজ নয়, বিশ্বাস করবেন না ঠাকুর মশাই, স্পষ্ট শুনেছিলাম একটা বাচ্চার কান্নার আওয়াজ। সেই বাড়িতে আর থাকা গেল না। বাড়ির সবাই ভয় পেয়ে এখানে চলে এলো। এটা তো বুঝলাম, কিন্তু আপনি আমার খবর পেলেন কি করে? বলি ঠাকুরমশাই, তবে আমরা সেই বাড়ি ছেড়ে এখানে চলে এলাম, কিন্তু এখানে এসে আরেক বিপদ। ভয় পেয়ে বাড়ি তো বানিয়ে নিয়েছি, কিন্তু এই করতে করতে ব্যবসায় একটা বিশাল বড় মন্দা চলে এসেছে। টাকার পর টাকা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে একটু আগে লোকজনের জটলা দেখলেন না, এরা সবাই আমার প্রাপক। সবাই আমার কাছ থেকে কিছু না কিছু পায়। কিন্তু আমাদের এখন যা অবস্থা, তাতে এদেরকে টাকা ফেরত দেওয়া সত্যিই বড় মুশকিল। কেন? ব্যবসায় মন্দা এখনো লেগেই রয়েছে। নতুন কোনো একটা কাজ করছি, ভাবছি এবার হয়তো লাভ হবে, কিন্তু না, এবারেও টাকা বেরিয়ে গেল। এই করে করে প্রায় 4-5 রকমের ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোটাই টেকেনি। সব ব্যবসাতেই ক্ষতি। কারোর কাছে ধার করে এখন কিছু চাওয়াও যায় না। আগে থেকেই তাদের কাছে প্রচুর ধার। আমি তো ভেবেছিলাম আমাকে আত্মহত্যাই বুঝি করতে হবে। এই ধার শোধ করার ক্ষমতা আমার বুঝি নেই। কিন্তু একদিন, এই দিন দুয়েক আগে, একটা পাগলাটে গোছের লোক আমার বাড়িতে এলো। আমার বাড়িতে অতিথিদের আসা যাওয়া চলে। নিজে যেমন ভাবে থাকি না কেন, অতিথিদের কোনো অসুবিধা আমরা হতে দিই না। অতিথি নারায়ণ, তাদের নিরাশ করার সামর্থ্য আমাদের নেই। তো সেদিন সেই লোকটি এলো। প্রথমে ভেবেছিলাম পাগল টাগল হবে। তার কথাগুলো প্রচণ্ড এলোমেলো, কি বলছে কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু তার মুখের তেজ দেখে বোঝা যায় সে মোটেও পাগল নয়, কোন এক ব্রাহ্মণ পরিবারেরই সন্তান। এইখানে আমাকে অবাক হতে হলো। মনে মনে ভাবতে শুরু করেছি, তবে কি সে, আবার সে? কিন্তু কেন কেন বারবার সেভাবে আমার সঙ্গে জড়িয়ে পড়ছে? নাকি আমি তার সঙ্গে জড়িয়ে গেছি? নীলজ্যোতিবাবু বললেন, তো সেই পাগলাটে গোছের লোকটা আমার কাছে এসে বললে, আজকে আমি এখানে থাকব। স্বপ্ন দেখতে হবে না, খাবার কিছু লাগবে না। যেদিন আমি স্বপ্ন দেখি সেদিন আমি কিচ্ছু খাই না। কি যেন নাম বলেছিল লোকটা? আমি বললাম, অমর জীবন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। কিন্তু আপনি কি করে জানলেন? নীলজ্যোতিবাবু অবাক হয়ে চেয়ে রইলেন। তা তো আমিও জানি না নীলজ্যোতিবাবু, কিন্তু আন্দাজ করেছিলাম। সে ছাড়া আর কেউ হতেই পারে না। আচ্ছা, তো সেই অমর জীবন সেদিন রাত্রে আমাদের বাড়িতে থাকলে পরদিন সকালে আমাকে এসে বললে, চিন্তা করো না, তোমাদের সমস্যা আর বেশি দিন নেই। এই বাড়িতে একজন আসবে,
সাধক গোছের কেউ, কিন্তু তার আগে সে তোমাদের ওই আগের বাড়ি দেখতে যাবে। সেই তোমাদের সমস্ত সমস্যার সমাধান করবে। এই বলেই সে বেরিয়ে গেল। আর তাকে দেখতে পাইনি। অনেকগুলো প্রশ্ন ছিল, সেগুলোর উত্তরও পাইনি। যেমন সে আমাদের আগের বাড়ির কথা জানলো কি করে? আমরা তো তাকে কিছু বলিনি। আর আর সাধক আসবে সেটাই বা সে কি করে বলল? আমি কিছু বুঝতে পারছি না ঠাকুরমশাই। দেখুন নীলজ্যোতিবাবু, অমর জীবন এমন অনেক কিছুই জানে যেগুলো আমরা জানি না, আর আমাদের সেটা জানার দরকারও নেই। কিছু জিনিস থাকে না, সেগুলো না জানাই আমাদের উচিত। আর সে সাধকের কথা বলে গেছে, সেটাও তারই একটা ক্ষমতা। আমি কেবল নিমিত্ত মাত্র। কথা বলতে বলতে বিকেল হয়ে গেছে। নীলজ্যোতিবাবুকে বললাম, এখন তবে আর বাড়িতে ঢুকছি না। গ্রামটা আমার বেশ পছন্দ হয়েছে। গ্রামটা আমি একটু ঘুরে দেখব। যেমন আপনার ইচ্ছে ঠাকুরমশাই। আমি সেই মতো রজনীপুকুর গ্রামটা ঘুরে দেখতে লাগলাম। এত সুন্দর গ্রাম আমি খুব কম দেখেছি। এরকম আর একটা গ্রামের কথায় আমার মনে পড়ে, আর তোমরা সেটা জানো। জয়তলা গ্রাম, দেবদর্শন বাবু। একদম ঠিক কথা বলেছ। জয়তলা গ্রাম আর দেবদর্শন বাবুর কথা মনে পড়ছিল। এই রজনীপুকুর গ্রামটা বেশ সেই জয়তলা গ্রামের মতো, চারিদিকে সবুজে ভরা। একটা বেশ বড় পুকুর আছে, ঠিক যেমন জয়তলা গ্রামেও ছিল। তাই মনটা অনেকটা সতেজ হয়ে গেল। গ্রামের পথ দিয়ে হাঁটছি আর ভাবছি সেই জয়তলা গ্রাম, দেবদর্শন বাবু, মা ঠাকুরানীর কথা। সে গ্রামটা আমাকে অনেক স্নেহ দিয়েছে। দেখতে দেখতে সময় গড়িয়ে যেতে লাগলো। দেখতে দেখতে সূর্য তার অস্তের পথে পা দিয়েছে। আকাশে দু চারটে মেঘের স্তূপ দেখা যাচ্ছে বটে, কিন্তু তা থেকে বৃষ্টি হওয়ার কোনো চিহ্ন নেই। পথ দিয়ে হাঁটছি আর এক মনে কিছু কথা ভাবছি। আমার এই জীবনে অমর জীবন এত ওতপ্রোতভাবে জড়িয়ে কেন? অমর জীবন যে কে তা এখনো জানা অনেক বাকি। তবে এটা নিশ্চিত, তিনি সবসময় শুভ শক্তির প্রতীক। যে জায়গায় তার একবার পদক্ষেপ পড়ে, সে জায়গা পবিত্র হয়ে ওঠে। রজনীপুকুর গ্রামটা এমনিতেই বেশ শান্ত। দুপুরের দিকে যে অশান্তিটা নীলজ্যোতিবাবুর বাড়ির সামনে হয়েছিল, তাই গ্রামে হওয়াটা বড়ই অস্বাভাবিক। পরে জেনেছিলাম যারা এই অশান্তি করেছিল তারা এই গ্রামের কেউ নয়। এই গ্রামের লোক নীলজ্যোতিবাবুকে যথেষ্ট স্নেহ করে। এত বছর ধরে তারা এখানে আছেন। বিপদে আপদে তারা অনেকের সাহায্য করেছেন। গ্রামের মানুষ তাদের দেখবে না তা কি করে হয়? কিন্তু এই কদিন যাবৎ নীলজ্যোতিবাবুর একটা আর্থিক সমস্যা ও একটা অলৌকিক সমস্যা এসে দেখা দিয়েছে। আর্থিক সমস্যার সমাধান করাটা খুব একটা কঠিন নয়। ডান হাতের অনামিকা আঙ্গুলে একটি সাদা শ্বেত পাথর পড়লে সমস্যার সমাধান ঘটবে। কিন্তু বিষয়টা এইটার নয়, সমস্যাটা অলৌকিকের, সেই বাড়ির। সন্ধে নামার কিছুক্ষণ আগে নীলজ্যোতিবাবুর বাড়িতে এসে উঠলাম। নীলজ্যোতিবাবুর ছেলে রজতাভ আমাকে একটা ঘরে নিয়ে গেল। বুঝলাম অতিথিদের থাকার জন্য বিশেষভাবে এই ঘরটা বানানো হয়েছে। বেশ বড় ঘর। একটু পরে নীলজ্যোতিবাবু এলেন ঘরের মধ্যে। ঠাকুরমশাই, আমিষ চলে? হ্যাঁ হ্যাঁ, খুব চলে, কিন্তু আমার জন্য এখন এসব করার কোনো দরকার নেই। সে বললে কি হয় ঠাকুরমশাই? আপনি অতিথি, আপনার সেবা করাই আমাদের ধর্ম। আচ্ছা, যা ভালো বুঝবেন। আচ্ছা ঠাকুরমশাই, আপনি তখন বলেছিলেন অমর জীবন ছাড়া আর এরকম কেউ আপনার কথা বলতে পারে না। তা কেন?
আর এই অমর জীবন কে? দেখুন নীলজ্যোতিবাবু, অমর জীবন কে এটা আমিও জানি না, তবে এটা জানি সে যেখানে থাকে সেখানে একটা পবিত্র চক্র বিরাজ করে। সে সব সময় একটা শুভ কিছুর সংকেত বয়ে আনে। সে এ বাড়িতে এসেছিল, তার মানে এ বাড়ির আর কোনো অসুবিধা হবে না। এতটা নিশ্চিন্তে কিভাবে বলছেন ঠাকুরমশাই? বিশ্বাস নীলজ্যোতিবাবু, বিশ্বাস। অমর জীবন নামটাই যথেষ্ট বিশ্বাসের জন্য। আপনি হয়তো চেনেন না, বা আপনি হয়তো তার কৃতকর্ম দেখেননি, তবে আমি দেখেছি, আমি নিজে তার সাক্ষী। বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। এবার পুরো ব্যাপারটা আমাকে বলুন তো, কি হয়েছে? ওই বাড়ির সমস্যা হঠাৎ করে, ব্যাপারটা কি? তাহলে আপনাকে পুরোটা খুলে বলি ঠাকুরমশাই। আসলে কি বলুন তো, এই ব্যাপারটা আমি বাড়ির অন্য কাউকে আর জানাইনি। আপনাকেই বলছি, কারণ আমি নিশ্চিত আপনিই পারবেন এর সমাধান করতে। এই বলে নীলজ্যোতিবাবু তার বক্তব্য শুরু করলেন। আজ থেকে প্রায় 60 কি 70 বছর আগে ওই পাশের গ্রাম মানে ননীতলাতে আমাদের ওই বাড়িটি তৈরি হয়। তখন আমি নিতান্তই ছোট। বাবা আর ঠাকুরদা মিলে ওই বাড়িটা খুব যত্নে আর কষ্টে তৈরি করেন। আর ওই বাড়ি তৈরি করতে গিয়ে যা ঘটেছিল তা আমার এখনো মনে আছে। নীলজ্যোতিবাবুর চোখে দেখলাম একটু করুণার ছাপ, অস্পষ্ট জলের রেখা। তিনি বলে চললেন, বাড়ি নির্মাণ প্রায় শেষের দিকে, সবকিছুই তৈরি। ঠিক সেই সময় এক ভবঘুরে জাতীয় কেউ আমাদের বাড়িতে আসে। আপনি রামুর বাড়ি নিশ্চয়ই দেখেছেন। আসলে ওটা আমাদেরই বাড়ি ছিল। তার একটু পাশেই নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছিল। ভবঘুরে যেদিন আমাদের বাড়িতে এলেন সেদিন ঘরের প্রায় শেষের দিকে কাজ চলছে, মানে আর ওই 2-3 দিনের মতো কাজ চললে নির্মাণ পুরোপুরি শেষ। তারপর ভালো দিন দেখে গৃহপ্রবেশ। কিন্তু ঠাকুরমশাই, ব্যাপারটা এত সহজভাবেও হয়নি। সেই ভবঘুরে আসলে যে একজন কাপালিক বা তান্ত্রিক তা আমরা প্রথমে বুঝতে পারি। সন্ন্যাসী গোছের বেশে ছিলেন, তাই আমরা সাধুই ভেবে নিয়েছিলাম। কাপালিক এসে আমাদের বাড়িতে আশ্রয় চাইলেন। ঠাকুরদা বোঝালেন যে এই বাড়ির কাজ তো পুরোপুরি শেষ হয়নি, আপনি বরং আমাদের ওই বাড়িতে চলুন। কাপালিক কিন্তু কিছুতেই রাজি নন, তার নাকি এই বাড়িতেই রাত কাটাতে হবে। ঠাকুরদা, বাবা সবাই প্রাচীন কিছু নিয়ম মেনে চলতেন। তাদের কথা অনুযায়ী গৃহপ্রবেশের আগে নতুন বাড়িতে কারোর থাকার নিয়ম নেই। যেদিন গৃহপ্রবেশ হবে সেদিন 7 সকালে স্নান সেরে বাড়ির কর্তাকে নিজ হাতে পুজো দিতে হয়। তারপর বাকি সমস্ত অনুষ্ঠান হয়ে যাওয়ার পর রাত্রি কাটানোর অনুমতি পাওয়া যায়। তার আগে কেউই সেই বাড়িতে থাকতে পারবে না। এই বলে নীলজ্যোতিবাবু কিছুক্ষণ থামলেন। আমি বললাম, আচ্ছা নীলজ্যোতিবাবু, রামু যে বলছিল এই বাড়ি নাকি আপনি তৈরি করেছিলেন, ব্যাপারটা সত্যি কেমন যেন ঘোরালো। সেই কথাতেই আসছি ঠাকুরমশাই। তো সেই কাপালিকের সঙ্গে রীতিমতো একটা ঝামেলার সৃষ্টি হলো। শেষে গিয়ে ঠাকুরদা কাপালিককে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেন। কিছুদিন পর গৃহপ্রবেশও হয়ে গেল। সেদিন কোনো অসুবিধা হয়নি, কিন্তু ঘটনাগুলো ঘটতে শুরু করলো তার পরের দিন থেকে। ঠাকুরদার হঠাৎ করে প্রচণ্ড শরীর খারাপ। গৃহপ্রবেশের দিনও তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, অতিথিদের আপ্যায়নও করছিলেন, আর শরীরে রোগের কোনো রকম সন্ধান দেখা যায়নি। কিন্তু হঠাৎ সেই অসুখ। ডাক্তার দেখানো হলো, কিন্তু ডাক্তারও কোনো রকমের রোগ ধরতে পারলেন না। শেষে একদিন ঠাকুরদা মারা গেলেন। আর এদিকে রাত্রে বিভিন্ন অতি প্রাকৃত ঘটনা ঘটতে লাগলো। ঘটনাগুলোকে অতি প্রাকৃত বলছি এই কারণেই, কারণ আমরা তার কোনো রকমের যুক্তি খুঁজে পাইনি। হয়তো আপনারা জানলে জানতে পারেন, কিন্তু তখন আমাদের মধ্যে প্রচন্ড ভয়। কি ঘটনা? রাত্রে কার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে প্রায় প্রত্যেক দিন মাঝরাত্রে। বাবা বারবার দেখে আসছে, কিন্তু কোথাও কেউ নেই। কান্নার আওয়াজ শোনা যাচ্ছে মাঝে মাঝে। তখন আমাদের করণীয় কি তা আমরা কিছুই জানি না। একদিন আপনার মতো সাধুকে ডেকে আনা হলো। বাবাই ডেকে এনেছিলেন। তিনি পুরো বাড়িটাকে একবার দেখলেন।
শেষে যখন তিনি ঠাকুর ঘরের সামনে দিয়ে আসছিলেন, হঠাৎই তার দৃষ্টি পরিবর্তিত হলো। কিছু যেন তিনি দেখতে পাচ্ছিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না। শেষে গিয়ে তিনি বললেন, যত তাড়াতাড়ি পারিস এই বাড়ি তোরা ছেড়ে দে। এই বাড়িতে কালা ছায়া নেমেছে। এই ছায়া কাটানোর উপায় আমার জানা নেই, তবে তোরা যদি এই বাড়ি ছেড়ে দিস তবে ছায়ার প্রভাব পড়বে না। তবে হ্যাঁ, সবসময় মনে রাখবি এই বাড়িতে এমন একটা কিছু বা কেউ এসেছিল যে এই বাড়ির প্রতি নিজের রাগের তোষণ তুলেছে। সে কোনো কাপালিক ছাড়া তো করতে পারে না। কেউ কি এসেছিল এখানে? বাবা বললেন যে হ্যাঁ, কয়েকদিন আগে এই গোছের কেউ একজন এসেছিলেন। সাধু সেটা শুনে বললেন, বুঝতে পেরেছি, সে তোদের বাড়িকে অভিশাপ দিয়েছে। এই বাড়িতে কেউ রাত্রিবাস করতে পারবে না। তবে তোরা সেদিন এই বাড়িতে তাকে থাকতে দিসনি, এটাও ভালোই করেছিস। তোরা হয়তো জানবি না, এই তান্ত্রিক বিদ্যায় একটা বাড়ির মধ্যে বিশেষ ধরনের তন্ত্র সাধনা করলে এক বিশাল এবং ভয়ানক শক্তি পাওয়া যায়। সেই শক্তি বিনাশ নিয়ে আসে। ভালোই করেছিলি, কিন্তু এখন আর এখানে কেউ থাকিস না। পারলে অন্য গ্রামে চলে যা, তোদের মঙ্গল হবে। তারপর আমরা এই রজনীপুকুর গ্রামে চলে আসি। দীর্ঘ 50টা বছর কেটে গেছে। ওই বাড়িটা বিক্রি করব বলেও ভেবেছি, কিন্তু কেউ ওই বাড়িতে থাকতে রাজি নয়। আর বাবা আমাকে হঠাৎ করেই ওই বাড়ির সমস্ত কিছুর দায়িত্বে রেখে গেলেন, এমনকি বাড়ি তৈরির খেতাবটাও। এটার উত্তর আমি সত্যিই জানি না। এবার আপনি বলুন ঠাকুর মশাই, আমরা কি করব? আমার মাথায় তো কিছুই আসে না। বয়সও বেড়েছে। সত্যি বলতে আমার আর বেঁচে থাকার ইচ্ছে নেই। এভাবে বলবেন না নীলজ্যোতিবাবু, উপায় তো কিছু থাকবেই। টাকা পয়সায় যে বাধা এসেছে সেটা থেকে মুক্তি পাওয়ার পন্থা আমি জানিয়ে দিচ্ছি। ওটা খুব একটা বড় ব্যাপার নয়। তবে এই বাড়ির ব্যাপারটা সত্যিই খুব আশ্চর্যপূর্ণ। কিছুক্ষণ আমরা দুজনেই চুপচাপ। একটু পরেই নীলজ্যোতিবাবু বললেন, আরে ঠাকুর মশাই, আপনি আমার বাড়িতে এসেছেন, অথচ আপনাকে আমি এখনো পর্যন্ত কিছুই দিতে পারিনি। আপনি একটু বসুন, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। এই বলে তিনি ভেতরের ঘরে চলে গেলেন। আমি তখন ভাবছিলাম কি করা যায়। সমগ্র ঘটনা শোনার পর যা মনে হলো, ওই বাড়ির অভিশাপ এখনো কাটেনি। বাড়ির মধ্যে থেকে যে তন্ত্র সাধনা হয় তা কেবল উঁচু মার্গের সাধকরাই জানে। আর এর জন্য দরকার একটা নতুন অথচ গৃহপ্রবেশ হয়নি এরকম বাড়ি। গৃহপ্রবেশ হয়ে গেলে গৃহদেবতা সেই বাড়ির লোকজনকে এবং সেই বাড়িকে সব সময় একটা বৃত্তের মধ্যে আটকে রাখে। ফলে কেউ চাইলে আর তেমন কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু গৃহপ্রবেশহীন বাড়ি, যেখানে গৃহদেবতা নেই, সেখানে বসে সাধনা করলে এমন এক শক্তি পাওয়া যায় যার দ্বারা সেই সাধক যে কোনো বাড়িকে ধ্বংস করে দিতে পারে, পরিবারের লোকজনকেও। তবে এখন অনেক পরিবর্তন হয়েছে। এখন তো আর সাধুও বেশি নেই, সুতরাং তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তারানাথ একটু হাসলেন, তারপর আবার শুরু করলেন। সেই দিনটা কেটে গেল। রাত্রে শুধু ভাবছিলাম এই বিপদ থেকে কি করে বাঁচাবো নীলজ্যোতিবাবুদের। বিপদ বড়, সময়টাও অনেক দীর্ঘ। পথও যে খুব সহজ হবে তাও নয়। সুতরাং উপায় কি? না, সেদিন মাথাতে কোনো উপায় আসেনি। তবে মনের মধ্যে একটা বিশ্বাস এসেছিল, অমর জীবন যখন এখানে এসেছে তখন তারা ঠিক বিপদমুক্ত হবে। পরের দিন আমি আর নীলজ্যোতিবাবু কাউকে কিছু না জানিয়ে চলে এলাম ননিতলা গ্রামে। প্রায় ভোরেই বেরিয়েছিলাম। পৌঁছতেও বেশি সময় লাগেনি। সেখানে গিয়ে আগে রামুর সঙ্গে দেখা করলাম।
আমাদের দুজনকে দেখে রামু একটু অবাক হয়েছে, কিন্তু সে কারণটা আমি জানি। আমরা দুজন যে ওই বাড়ির উদ্দেশ্যে এসেছি সেটা জেনেই সে অবাক হয়েছে। চাবি নিয়ে রামুকে সঙ্গে করে আমরা চললাম। বাড়িটাকে একবার ভালো করে দেখা দরকার। সেই দিন বাড়ির ভিতরে ঢুকিনি, কিন্তু তাও একটা অন্ধকারের পর্দা দেখতে পেয়েছিলাম। আজ বাড়িটাকে পুরোপুরি দেখতে হবে। পথে যেতে যেতে রামু বললে, আচ্ছা ঠাকুর মশাই, কি মনে হচ্ছে আপনার? এই সমস্যার কি কোনো সমাধান ঘটবে আদেও? রামুর প্রশ্নে নীলজ্যোতিবাবু যেন একটু অবাকই হলেন। তার ধারণা যে রামু বিশ্বাস করেই রেখেছে যে এই বাড়ির সমস্যার সমাধান ঘটবে না। আমি বললাম, দেখো রামু, সমস্যার সমাধান ঘটবে কিনা তা আমি তো বলতে পারবো না, তবে নিজের ক্ষমতা দিয়ে অন্তত একবার চেষ্টা তো করবই। যদি ঈশ্বর চান তবে নিশ্চয়ই সমাধান ঘটবে। রামু আর কিছু বলল না। কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। আজকে বাড়িটাকে দেখে কেমন যেন আরো বেশি মায়া লাগছে। অন্ধকারের ভাবটাও যেন একটু বেড়েছে। চারিদিকে যে এমন এক বলয়ের সৃষ্টি হয়েছে যাকে ভেদ করা প্রায় অসম্ভব। কিন্তু এই বলয় আমি ছাড়া তো আর কেউ দেখতে পাবে না। নীলজ্যোতিবাবুকে দেখলাম তিনি মুষড়ে পড়েছেন। সাধের বাড়ির যে এমন অবস্থা হবে তা কেই বা জানত। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বুঝতে পারছে তিনি এই বাড়িকে তার সন্তানের মতোই স্নেহ করেন। ছোটবেলায় এই বাড়ির বারান্দায় তিনি কত খেলা খেলেছেন। তার বাবা ঠাকুরদা সকলেই এই বাড়ির জন্য অনেক কিছু করেছে, অথচ আজ এই সাধের বাড়ির এমন অবস্থা। ঠাকুর মশাই, দয়া করে আপনি কিছু একটা করুন। এই বাড়ির এমন অবস্থা যে আমি দেখতে পারছি না। কিছু একটা করুন দয়া করে। নীলজ্যোতিবাবুর গলায় যে কান্নার সুর আসছে তা রামও জানে। তাকে শান্ত করতেই আমি বললাম, চিন্তা করবেন না, আমি যথাসাধ্য চেষ্টা করব। বাড়ির ভেতরে প্রবেশ করলাম। সব কিছু যেন ভেঙে নষ্ট হয়ে গেছে। বাড়ির মধ্যে 4টে ঘর, যেগুলির প্রত্যেকটার দেওয়ালে ভেঙে পড়ার চিহ্ন। ফাটল ধরেছে। ঘরে মাকড়সা সহ আরো নানান কীট পতঙ্গ বাসা বেঁধেছে। সিঁড়িও প্রায় ভেঙে গেছে। চারিদিকে ঘুরছি। রামু, নীলজ্যোতিবাবু তারাও ঘুরে দেখছে পুরোটা। নীলজ্যোতিবাবু বোধহয় মনে মনে অতীত আর এই বর্তমানের তুলনা করছিলেন। একটা বাড়ির যে এরকম খারাপ অবস্থা হতে পারে তা অনেকেই কল্পনা করতে পারে না। আমিও পারিনি। বাড়ির বারান্দার দিকে একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছি। ওখানকার অবস্থা বাড়ির অন্য জায়গার থেকে একটু ভালো। রামু ও নীলজ্যোতিবাবু এসেছেন। নীলজ্যোতিবাবু বললেন, ঠাকুর মশাই, ঠিক এই জায়গাটাই, এই যে ঘরটা দেখছেন, ঠিক এখানেই আমাদের ঠাকুর ঘর ছিল। স্বয়ং রাধা কৃষ্ণ বিরাজ করতেন এই ঘরে। আর আজ দেখুন কি অবস্থা। এ ঘরের কি অবস্থা! সত্যি কথা বলতে সারা বাড়ি ঘুরেও তেমন কোনো কিছু নিরাময়ের সন্ধান পেলাম না। অথচ নীলজ্যোতিবাবুর আমার উপর একান্ত ভরসা। তাকে বললাম, আমাকে আর কিছুদিন সময় দিন নীলজ্যোতিবাবু। এই বাড়ির অবস্থার পরিবর্তন না করে আমি ফিরব না। আমি মনে মনে একটা জিনিস ঠিক করে নিয়েছি। এই বাড়িতে আমাকে একটা রাত্রি কাটাতে হবে। তা না হলে আমি সঠিক জিনিসটা বুঝতে পারছি না। কিছু একটা যেন ধরা দিতে গিয়েও দিচ্ছে না। কিন্তু সেটা কি? নীলজ্যোতিবাবুকে বললাম যে আমি এই ঘরে একটা রাত কাটাবো। তিনি তো অবাক।
তারা যেন একটু ভয়ও পেলেন। চিন্তা নেই, আমার কিছু হবে না। তবে এই বাড়িতে একটা রাত্রি আমাকে থাকতেই হবে নীলজ্যোতিবাবু। থাকলেন সেই বাড়িতে? হ্যাঁ, থাকলাম। আর সে অভিজ্ঞতা আবার ভাবলেও গায়ে কাঁটা দেয়। সেদিনই সন্ধেবেলায় আমি রামুকে নিয়ে আবার ওই বাড়িতে গেলাম। নীলজ্যোতিবাবু রজনীপুকুর গ্রামে ফিরে গেছেন। সন্ধ্যের একটু পরে আমি রামুকে তার নিজের বাড়ি পাঠিয়ে দিলাম। গোটা বাড়ির চারিদিকে মন্ত্রপুত একটা পাত্রে রাখা জল ছড়িয়ে দিলাম। তারপর সেই ঠাকুর ঘরের ঠিক মধ্যেখানে পদ্মাসনে বসলাম। মনের মধ্যে যে একটু ভয় অনুভব করিনি তা বলবো না। তোমরা তো জানো আমি শ্মশানে রাত্রি কাটিয়েছি বহুবার। একাকীর ভয় আমার নেই। অশুভ শক্তিরাও আমার চারিদিকে এসে তাণ্ডব নৃত্য করেছে, তাতেও আমি ভীত হইনি। কিন্তু সেই বাড়িতে একা বসে মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, করাটাই স্বাভাবিক। ঠাকুর ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বালিয়েছি, তার চারিদিকে কিছু গণ্ডি কেটে রেখেছি। এই নিয়মটা আমাকে যিনি শিখিয়েছিলেন, অর্থাৎ সেই অজ্ঞাত সন্ন্যাসী, তিনি বলতেন, এই রূপে কোথাও বসলে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। তবে যদি বসার পরে নিজেকে স্থির রাখতে না পারিস, তবে যে বলয় তোকে সুরক্ষিত করেছিল সে বলয় লুপ্ত হয়ে যাবে। তিনি যেভাবে বলেছিলেন সেইভাবেই বসলাম। চোখ বন্ধ করে ধ্যান শুরু করলাম। কতক্ষণ সময় কেটেছে তাও জানি না। হঠাৎ প্রচন্ড একটা বাতাসে সব কেমন যেন দুলে উঠল। সে ঘরে বিশেষ কিছুই ছিল না, সুতরাং কিছু পড়ার শব্দ বা বাতাসে ধাক্কা লাগার শব্দ থাকা অসম্ভব। অথচ স্পষ্ট শুনলাম কিছু যেন পড়ে যাচ্ছে। বাতাসের প্রবাহে কিছু বারবার দুলে উঠছে। চোখ খুলে দেখলাম ঠাকুর ঘরের রূপই বদলে গেছে। যেখানে একটা ভাঙা ঘর দেখেছিলাম চোখ বোঝার আগে, চোখ খুলে দেখলাম সেখানে একটা আলাদা রকমের জগৎ তৈরি হয়েছে। বড় ভয়ঙ্কর সে জগৎ। পৃথিবীর কোথাও সে জগৎ থাকতে পারে না, পাতালেও না। এ যেন কোনো এক অন্ধকারের জগৎ। সেখানে কত কত মানুষের মৃতদেহ, কঙ্কাল, হাড়ের স্তূপ। আর দেখলাম আমি যে জায়গাটায় বসে আছি সেটা একটা বিশাল সাপের মাথার কঙ্কালের উপর। ভয়ে আবার চোখ বন্ধ করলাম। যা দেখেছি তাই পৃথিবীর মানুষ কোনো দিন দেখেনি। পৃথিবীর মধ্যে, এই বাড়ির মধ্যে একটা শয়তানের জগৎ তৈরি হয়েছে যেন। সারাটা রাত ওইভাবেই চোখ বন্ধ করে কাটিয়ে দিলাম। চোখ খোলারও যেন সাহস পাইনি সেই দিন। ভোর হতে না হতেই রামু চলে এসেছিল। আমার সাড়া না পেয়ে সে সোজা ঘরে ঢুকে পড়ে। এসে দেখে আমি মেঝের উপরে অজ্ঞান অবস্থায় পড়ে আছি। আমাকে সে নিয়ে যায় কোনোভাবে। যখন জ্ঞান ফেরে তখন দেখি নীলজ্যোতিবাবুও এসেছেন। ঠিক আছেন তো? বড় ভয় পেয়ে গিয়েছিলাম যে। মাথা নেড়ে জানালাম যে ঠিক আছি, এখন কোনো অসুবিধা নেই। আপনি আপনি বিশ্রাম করুন, বিকেলে কথা হবে। বিকেল বেলায় আমরা রজনীপুকুর গ্রামে চলে আসি। বাড়ির সবাই আমাকে নিয়ে তো খুবই চিন্তিত। সারাক্ষণ আমার যত্ন আত্তি করে চলেছে। রাত্রি যখন প্রায় 8টা কি 9টার দিকে, তখন নীলজ্যোতিবাবু একবার আমার ঘরে এলেন। কি এখন শরীর ঠিক তো? আমি হেসে বললাম, হ্যাঁ, অনেকটাই সুস্থ বোধ করছি।
আচ্ছা ঠাকুরমশাই, কিছু মনে করবেন না, আসলে কাল যে কি হলো তা জানার খুব কৌতূহল হচ্ছে। আবার নিজেকে অপরাধীও মনে করছি। আপনাকে ওই বাড়িতে না যেতে দিলেও পারতাম, শুধু শুধু। না না নীলজ্যোতিবাবু, এতে অপরাধবোধের কিছু নেই। আমি তো নিজেই চেয়েছিলাম সেখানে যেতে, আর কি দেখলাম, যা দেখলাম তা বড় ভয়ানক নীলজ্যোতিবাবু। এই অবস্থায় আপনাকে সেটা জানাতে আমার সংকোচ বোধ হচ্ছে। তাহলে থাক ঠাকুরমশাই, অনেক ভয়ানক ঘটনা তো দেখেছি, আর ভয়ানক কিছু শুনতে চাই না। মনে হয় ঈশ্বর আমাদের এভাবেই থাকতে বলছেন। আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না নীলজ্যোতিবাবু। এই প্রথম যেন একটু অসহায় বোধ করছি নিজেকে। কাল ওই ঘরে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তবে আজ তাকে আর দেখতে পেতেন কিনা সন্দেহ। কিন্তু তাতেও নিজের ব্যর্থতাটা লুকোতে পারছি না। সত্যি বলতে কি, আমি এখনো কিছুই বুঝতে পারছি না। না না ঠাকুরমশাই, এভাবে বলবেন না। আপনি যে সুরক্ষিত তাতেই তো আমরা খুশি। যদি আপনার কোনো ক্ষতি হয়ে যেত তবে আমরা আর মুখ দেখাতে পারতাম না। এর কিছুক্ষণ পর খাবারের ডাক এলো। সেদিন খেতে কেউ যেন মুখে অন্ন প্রবেশ করছিল না। কোনো রকমে খাবারের পর্ব সেরে নিজের ঘরে এলাম। বিছানায় শুয়ে ভাবছি কালকের সেই বিষণ্ণতার রাত্রির কথা, যা যা দেখেছি গতকাল সেসব কথা। এই করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি তা বুঝতে পারিনি। মাঝরাত না ঠিক কখন তা মনে নেই, হঠাৎ একটা আওয়াজ কানে এলো। কে যেন আমাকে বলছে, হার মেনে নিস না, চেষ্টা চালিয়ে যা, ঠিক হবে। অতীতের কথা মনে কর, অতীত থেকেই উত্তর আসবে। আমার ঘুমটা ভেঙে গেল। এই গলার আওয়াজ আমি চিনি। তার কথায় যেন একটা কিছুর ইঙ্গিত দেওয়া আছে, যেটা আমার সত্যিই খুব দরকার ছিল। আমার মাথা থেকে একেবারে একটা জিনিস উধাও হয়ে গিয়েছিল। সেটা পরের দিন ঘুম থেকে উঠেই বুঝতে পেরেছি। ঘুম থেকে উঠে দেখি বাড়ির সবারই খুব তাড়াহুড়ো, সবাই কিছু না কিছু কাজ করে চলেছে। নীলজ্যোতিবাবুকে দেখলাম সকাল সকাল স্নান সেরে একটা নতুন পোশাক পরে রয়েছেন। তার কাছে গিয়ে জানতে পারলাম যে আজকের দিনটা বিশেষ দিন। আজ জন্মাষ্টমী। একেবারে ভুলে গিয়েছিলাম। সঙ্গে আবার কিছু মনেও পড়ল। অতীত, কিছু একটা অতীত জানতাম না এই জন্মাষ্টমীকে নিয়ে। ঠাকুরদার বলা সেই গল্পের কথা মনে এলো। কেন জানি না আমার মনে হচ্ছিল ঠাকুরদার বলা ওই গল্পের সঙ্গে নীলজ্যোতিবাবুর এই বাড়ির একটা সম্পর্ক আছে। নীলজ্যোতিবাবু বলেছিলেন না যে তার ঠাকুর ঘরে স্বয়ং রাধা কৃষ্ণ বিরাজ করতেন। কেমনভাবে একটা পথ দেখতে পেলাম। তাও জানি না যে এই পথ সম্পূর্ণ ঠিক হবে কিনা। আবার রাত্রের ওই আওয়াজ অতীতের কথা মনে করার জন্য বলছিল। সুতরাং সব দিক দিয়ে এই পথটাই একমাত্র পথ মনে হচ্ছিল। নীলজ্যোতিবাবুকে একটা অদ্ভুত প্রস্তাব করলাম। আচ্ছা নীলজ্যোতিবাবু, জন্মাষ্টমীর এই পুজোটা আপনার ওই বাড়িতে করলে হয় না? এই প্রশ্নে স্বাভাবিকভাবে সবাই অবাক। রজতাও বললে, কি বলছেন ঠাকুর মশাই, জন্মাষ্টমীর পুজো ওই বাড়িতে? কিন্তু তা কি করে হয়? কেন হবে না? ওই বাড়িতেও রীতিমতো গৃহদেবতা আছে। হ্যাঁ, দীর্ঘ এই বছরগুলো আপনারা সেখানে যাননি, সেখানে পুজোও করেননি। আজ দেখুন না একবার, যদি হয় তবে আজকেই সমস্যার সমাধান ঘটবে। কথাটা বললাম ঠিক আছে,
কিন্তু নিজের মনের মধ্যেও একটা দোনালা ভাব তৈরি হচ্ছে। নীলজ্যোতিবাবু রাজি হয়ে গেলেন। আসলে বাড়ির অনেকেই একটু ইতস্তত বোধ করছিলেন, কিন্তু নীলজ্যোতিবাবুর কথার অমান্য তারা করেননি। ননীতলা গ্রামে পৌঁছলে রামু তাড়াতাড়ি করে ঠাকুর ঘর ও তার একটা ঘর পরিষ্কার করে দিলে। নীলজ্যোতিবাবুর স্ত্রী ও বাড়ির বাকি মহিলারা পুজোয় বসলেন। বাড়িতে প্রবেশের সময় আমি আবার সেই অন্ধকারাচ্ছন্ন ভাবটা অনুভব করেছিলাম। ঠাকুর ঘরে তখন পুজো শুরু হয়ে গেছে। জন্মাষ্টমীর পুজো করতে বেশি সময় লাগে না। শ্রী রাধাকৃষ্ণের দুটি মূর্তি ও বাড়িতেই বিভিন্ন উপকরণ দিয়ে পুজো হয়। তবে একটা জিনিস সব সময় মাথায় রাখতে হয়, পুজোর নিয়মাবলীটা ঠিকঠাক করেছে কিনা। তো সেরকম নিয়ম মেনে পুজো সম্পূর্ণ হলো। তেমন আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। নীলজ্যোতিবাবু বললেন, ঠাকুরমশাই সব ঠিক হয়ে গেছে তো? 100% হয়েছে কিনা বলতে পারি না, কিন্তু আপনাদের সমস্যার অনেকটাই সমাধান হয়েছে। বাড়ির গৃহদেবতার কাছে অনেক শক্তি থাকে নীলজ্যোতিবাবু, আর আপনাদের বাড়ির দেবতা তো স্বয়ং মধুসূদন। তিনি সব সময় আপনাদের রক্ষা করবেন। তবে এখনো যে সমস্যাটা রয়ে গেছে সেটা হলো এই বাড়িকে যে অভিশাপ দিয়েছিল তাকে খুঁজে বের করা। সে কি ঠাকুরমশাই, তা কি করে সম্ভব? সেই কাপালি কি এখনো জীবিত থাকবেন? আর যদি জীবিত থাকেও, তাকে আপনি খুঁজবেন কোথায়? জানি না, এই প্রশ্নের উত্তর সত্যিই নেই আমার কাছে। তবে যদি মধুসূদন চান, নিশ্চয়ই তার সন্ধান পাব। সেদিন রাত্রে আমরা সকলে রজনীপুকুর গ্রামে ফিরে এসেছি। আজ রাত্রি আমার সেখানে শেষ রাত। তারপর আবার বেরিয়ে পড়ব সেই কাপালিকের সন্ধানে। রাত্রিতে তখন সকলেই ক্লান্ত। এমন সময় নীলজ্যোতিবাবু আমার ঘরে এসে বসলেন। বললেন, ঠাকুরমশাই, আপনাকে একটা শেষ প্রশ্ন করতে পারি? নিঃসন্দেহে বলুন। এই প্রশ্নটা আমি আপনাকে আগেও করেছি। অমর জীবন আসলে কে? নীলজ্যোতিবাবু, আমি তো আপনাকে বলেছি অমর জীবন আমাদের মতো কোনো সাধারণ মানুষ নন। তিনি সব জায়গায় বিরাজ করেন। তাকে ডাকলে হয়তো সে আসতেও পারে, তবে মনের মধ্যে প্রশান্তি ও সৎ অনুভূতি না থাকলে সে আসে না। আমাদের পৃথিবীতে এমন অনেক সমস্যা রয়েছে যার সমাধান হয়তো সম্ভব, কিন্তু তাকে সমাধানের চেষ্টা আমরা করি না। আমরা ভেবে নিই যে সেই সমস্যার কোনো সমাধান নেই। অমর জীবন আমাদের সেই সমাধানের একটা পথ খুঁজে দেয়। বলা চলে সে আমাদের পথ দেখায়। আর একটা গুণ তাকে আমাদের থেকে আলাদা করে, তা হলো তার দৃষ্টি। অমর জীবন এমন অনেক কিছুই দেখতে পান যা আমরা কখনোই দেখতে পাই না। নীলজ্যোতিবাবু, অমর জীবন ঈশ্বর নন, বা হয়তো ঈশ্বর, আমরা তা জানি না। কিন্তু এটা জানি, কোনো বড় সমস্যা এলে তিনি ঠিকই আমাদের সাহায্য করতে আসেন, যেমন আপনার জন্য এসেছিলেন। পরের দিন আমি বেরিয়ে পড়েছি। প্রত্যেকটা ঘটনার সমাপ্তিতে যখন আমি সেই স্থান ত্যাগ করি, তখন দ্বিতীয়বার আমি সেখানে আর যাই না, বা বলা ভালো, প্রকৃতি আমাকে সেখানে নিয়ে যায় না। কিন্তু এবার যেন মনে হলো আমাকে আবার আসতে হবে। এই রজনীপুকুর গ্রামে আমার এখনো কিছু কাজ করা বাকি। আর বলবো নাকি এবার একটু থামবো? তোমাদের এই অজপাড়া গায়ের গল্প শুনতে ভালো লাগছে তো? কি যে বলেন না, আমাদের কখনো আপনার গল্প শুনতে খারাপ লেগেছে যে আজ লাগবে? আর গল্প শেষ করবেন মানে? পুরোটা না শোনার আগে আমরা উঠছি না। কিশোরীও আমার কথাতে সম্মতি জানালো। আমাদের জোড়াজুড়িতেই তারানাথ আবার শুরু করলেন।
রজনীপুকুর গ্রাম ছেড়ে চলে এসেছি প্রায় 1 বছর। একটা ভাঙা মন্দিরে সেদিন রাত্রি কাটাবো বলে স্থির করেছি। অন্ধকার তখনও খুব একটা হয়নি, তবুও মন্দিরের থেকে দূরে যেতে আর ইচ্ছে করল না। সাথে তো কিছু খাবার ছিল, সেগুলোই খেলাম। মন্দিরের নিচের দিকে সিঁড়ির কাছে একটা জলের ব্যবস্থাও ছিল। না, এখনকার মতো ট্যাপ কল নয়, একটা মাটির হাঁড়িতে জল ঢাকা ছিল। সেটা খেয়েই ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে একটা আওয়াজ কানে এলো। ঠিকভাবে বুঝতে পারলাম না কে কি বলছে। বাইরে তখন প্রচন্ড ঝড়। বর্ষাকালের শেষের দিকের সময় ঝড় জল তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেই ঝড়ের মধ্যেও যেন একটা তোলপাড় করা ব্যাপার আছে। মানে বলতে চাইছি, ঝড়টা ঠিক স্বাভাবিক নয়, যেন এক বিশাল দানব হুঙ্কার দিচ্ছে। ঘুম যখন ভাঙল তখন ঝড়ের তেজ অনেকটাই বেশি। মন্দিরের ঘণ্টাটা বারবার দুলছে। এমন সময় কানে এলো কিছু কথা। কেউ যেন বলছে, দেরি করিস না, কাল ভোর হলেই বেরিয়ে পড়িস। রজনীপুকুর গ্রামে একটা ঘটনা ঘটবে, সেখানে তোর থাকাটা প্রয়োজন। ব্যাস, মনের মধ্যে কি ছিল কি না ছিল সব বলে পরের দিন ভোর হতে না হতেই বেরিয়ে পড়লাম। অনেকটা পথ হেঁটে চলে এসেছিলাম, ফিরতেও সময় লাগবে, কিন্তু বেশি দেরি করা যাবে না। এর আগেও আমি এরকম কথা শুনেছি। তাতে তার গলার মধ্যে একটা শান্ত ভাব থাকে, কিন্তু কাল রাত্রে যেটা সে আমাকে বলেছে, তার গলার মধ্যে তখন কেমন যেন একটা দুঃখের ভাব ছিল, যেন সে জানে কিছু খারাপ ঘটবে। কয়েকদিনের মধ্যেই রজনীপুকুর গ্রামে এসে ফিরলাম। আগের বারে যখন এসেছিলাম তখন গোটা গ্রামের মধ্যেই একটা পবিত্র ভাব লক্ষ্য করেছিলাম, কিন্তু এবার সেটা নেই। গ্রামটা যেন একেবারে মজে গেছে। অথচ দুদিনের মধ্যে এটা কেমন করে সম্ভব? হাঁটতে হাঁটতে নীলজ্যোতিবাবুর বাড়ির সামনে এসে উপস্থিত হলাম, কিন্তু বাড়িতে সব কেমন যেন ওলট পালট হয়ে গেছে। কি যেন এই বাড়িটাকেও তার নিজের দখলে রেখেছে। বাড়িতে ঢোকার মুখে নীলজ্যোতিবাবুর আরেক চাকর বিশুর সাথে দেখা হয়। সে আমায় চিনতে পারলে অমনি সঙ্গে সঙ্গে এসে সে আমাকে প্রণাম করলে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হে, খবর কি তোমাদের? তোমরা এখন এখানেই আছো, সে বাড়িতে ফেরোনি? বিশু কেমন যেন হয়ে গেল, ভয়ে নাকি বিস্ময়ে বুঝলাম না। সে বলল, কি বলছেন ঠাকুর মশাই, আবার সেই বাড়ি? না ঠাকুর মশাই না, আপনি সেই বাড়িতে পুজো করানোর কিছুদিন পর সব ঠিকই ছিল। কয়েক মাস পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। এখনো যে তেমন কোনো সমস্যা আছে তা নয়, অন্তত ওই বাড়িতে নেই। মানে কি বলছো? তবে ঠাকুর মশাই, সমস্যা ওই বাড়িতে নেই, বরং এই বাড়িতে। এখন এই বাড়ি ওরকম। বিশু আর কিছু বলল না। আমি বুঝে গেছি যা বোঝার। সমস্যাটা আগে ছিল ওই বাড়িতে, এখন এসেছে এই বাড়িতে। বললাম, নীলজ্যোতিবাবু কোথায় আর বাকি লোকজন? সবাই এখন ওই বাড়িতে। বিশু বলল। আমি তাড়াতাড়ি ননিতলা গ্রামের পথে পা বাড়ালাম। ওখানে যেতেই রামু আমাকে নিয়ে গেল নীলজ্যোতিবাবুর কাছে।
এই 1 বছরে তার বয়স যেন 10 বছর বেড়ে গেছে। তিনি এখন বিছানা থেকে উঠতে পারেন না। তার স্ত্রী, তার শরীরও ভালো নেই। দুজনেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কাল যেন তাদের আর বেশি দিন থাকতে দেবে না। নীলজ্যোতিবাবুর কাছে গিয়ে দাঁড়ালাম। রামুই প্রথম কথা বললে, বাবু, বাবু দেখেন কে এসেছে। অতি কষ্টে যেন তিনি চোখ খুললেন। তার দৃষ্টির মধ্যে যে জ্বলন ভাবটা আগে দেখেছিলাম সেটা নেই। তিনি কষ্ট করে বললেন, ঠাকুর মশাই, আপনি এসেছেন তাহলে? আসতে তো হতোই, আদেশ পেয়েছি, অমান্য করে কি করে বলুন? কিন্তু এ কি হাল হয়েছে আপনাদের? কিভাবে হলো? কি যে বলবো জানি না ঠাকুর মশাই। বোধহয় আমার 2টো বাড়ি এর জন্য দায়ী। আর দায়ী সেই কাপালিক। আমার ঠাকুরদা বাবা যেভাবে কাউকে কিছু না জানিয়ে চলে গেছেন, হয়তো সেভাবে আমাকেও চলে যেতে হবে। আমি কিছু বললাম না। এরকম অবস্থায় কিছু বলাও যায় না। তবে বললাম, আপনার ছেলে রজতাভু সে কোথায়? পড়ার জন্য সে বাইরে গেছে। ফিরে এসে আর বোধহয় আমাকে দেখতে পাবে না। ঠাকুরমশাই, আপনাকে কিছু বলার ছিল। জানেন, কয়েকদিন ওই গ্রাম, ওই বাড়ি আমাকে কেমন যেন টানছে, কেমন যেন ডাকছে। একটা আওয়াজ সকলেই শুনতে পাচ্ছে, গ্রামের সকলেই। আমিও শুনেছি। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি। কেমন আওয়াজ? আওয়াজটা বাঁশির সুরের শব্দ। কি মধুর সেই সুর! অসাধারণ কোন এক শিল্পী তার শিল্পত্ব ফুটিয়ে তুলছে যেন। কিন্তু ব্যাপারটা কি জানেন? তাকে কেউ দেখতে পায় না, সে অদৃশ্য। আমার একটা কথা মনে পড়ল। কেউ আমাকে বলেছিল অতীত বর্তমানের কথা, অতীত থেকে উত্তরের কথা। আমি হয়তো জানি কি ঘটবে এবার। নীলজ্যোতিবাবু বললেন, ঠাকুরমশাই, আমার ডাক এসেছে, তাই না? কিন্তু দুঃখ কি জানেন? যাওয়ার আগে ছেলের মুখটা একবারও দেখতে পাবো কিনা তা জানি না। তাকে খবর পাঠাননি? না ঠাকুরমশাই, পাঠায়নি। তাকে আর আমাদের কথা বলিনি, আর বলতে ইচ্ছে হয় না। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ। পাশে রামু দাঁড়িয়ে, সে কাঁদছে। তার প্রভুর এমন অবস্থা দেখে সে বড় কষ্ট পাচ্ছে। পাশের ঘর থেকে মা জননী এলেন। এ কি অবস্থা হয়েছে তারও শরীর একেবারে ভেঙে গেছে। হাঁটা চলাও খুব কষ্ট করেই করতে হয় তাকে। তিনি আমাকে প্রণাম করলেন। মা, আপনারও এ কি অবস্থা? তিনি হাসলেন একটু, তারপর বললেন, কি করব ঠাকুর মশাই, আমাদের আয়ু বোধহয় এই পর্যন্তই ছিল। তিনি এসে নীলজ্যোতিবাবুর বিছানার পাশে বসলেন। বিকেল হয়েছে, একটু পরেই সন্ধ্যা নামবে। এমন সময় শুনতে পেলাম একটা সুর। একজন খুব সুন্দরভাবে বাঁশিতে সুর তুলেছে। নীলজ্যোতিবাবু শান্ত গলায় বললেন, শুনতে পাচ্ছেন ঠাকুর মশাই? শুনতে পাচ্ছেন? এই সুর কতটা মধুর! হ্যাঁ, শুনছি। সত্যি অসাধারণ বাজায় ছেলেটি। আপনি তাকে দেখতে পাচ্ছেন? মাথার মধ্যে কেমন যেন একটা হয়ে গেল। বললাম, হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। ওই যে দূরে ওই গাছটার পিছনে বসে আছে সে। আপনারা দেখতে পাচ্ছেন না? রামু, নীলজ্যোতিবাবু, মা জননী সকলেই জানলার বাইরে চাইলেন। রামু বলল, কই, কোথায়? কোথাও তো কিছু নেই। ওই গাছটার পেছনে তো কেউ নেই। সে কি?
ভালো করে দেখো, ওই যে বাচ্চা ছেলেটার পা দেখা যাচ্ছে, পদ্মের মতো। কথা আটকে গেল। তবে কি ভাবতে পারলাম না আর। যা ভাবছি, যা দেখছি, তা কি সত্যি, নাকি আমারও কল্পনা, নাকি যা দেখছি পুরোটাই ঠিক, বাস্তব? নীলজ্যোতিবাবু আমার দিকে তাকিয়ে আছেন। তিনি কতটা বুঝেছেন জানি না। বললেন, আপনি কি কেবল তাকে দেখতে পাচ্ছেন? কে সে? কি উত্তর দেব জানি না। সেই সময় আমার মনে মস্ত ঢেউ, কিছুতেই যেন স্থির হয়ে থাকতে পারছি না। মনটা এমন একটা কিছুর ইঙ্গিত দিচ্ছে যেটা হয়তো এই পৃথিবীর মানুষের সারা জীবনের তপস্যার ফল। বললাম, হ্যাঁ নীলজ্যোতিবাবু, আমি একমাত্র তাকে দেখতে পাচ্ছি। একটা বাচ্চা ছেলে, সে গাছের ওই পেছনে বসে মধুর সুরে বাঁশি বাজাচ্ছে। নীলজ্যোতিবাবু ও মা জননী তারপর আর বেশি দিন বাঁচেননি। চলে যাওয়ার আগে নীলজ্যোতিবাবুকে আমি একটি শেষ কথা বলে গিয়েছিলাম। সেই বাঁশি কে বাজাচ্ছিল, তার সাথে ওই বাড়ির রহস্যের শেষ সমাধান। সেই বাঁশির আওয়াজ শোনার পর নীলজ্যোতিবাবু ও মা জননীর কেমন একটা গভীর নিদ্রা পেয়ে গিয়েছিল। বুঝতে পেরেছিলাম হাতে সময় নেই, দিন 4 বা 5, তার বেশি সময় নেই। একদিন নীলজ্যোতিবাবুর ঘরে ঢুকলাম। সেই দিনটা ছিল জন্মাষ্টমীর আগের দিন। তার কাছে গিয়ে তার 2টি হাত চেপে ধরে বললাম, নীলজ্যোতিবাবু, আপনি বড় ভাগ্যবান। আপনি জীবনে অনেক পুণ্য কাজ করেছেন, অনেককে সাহায্য এমনভাবে যে হয়তো আর কোনোদিনও কখনো অন্যের সাহায্য চাইবে না। আপনার পূর্বপুরুষেরা নিজের অজান্তে হলেও একটা ভালো কাজ করে গিয়েছিল। আপনাদের জীবনে সংকটের ছায়া নেমে আসে, কিন্তু সেই কাপালিককে তার কাজ আপনারা করতে দেননি, অশুভ শক্তিকে জাগ্রত হতে দেননি। সেই জন্যই আপনাদের এত বড় একটা প্রাপ্তি। কি বলছেন ঠাকুর মশাই? কিছুই যে বুঝতে পারছি না। আপনি 2জন মহামানবের সান্নিধ্য পেয়েছেন, এমন 2জন যাদের দর্শনের জন্য সারা জীবন মানুষ তপস্যা করে, সারা জীবন পুজো করে, তবুও তারা দর্শন দেন না। একজন হলেন সেই অমর জীবন, মনে আছে তাকে? মাথা নাড়ালেন নীলজ্যোতিবাবু। আমি বলে চললাম, সেই অমর জীবন যিনি শুভ শক্তির প্রতীক, শুভ কর্মের বার্তাবাহক। আরেকজন হলেন স্বয়ং মধুসূদন। নীলজ্যোতিবাবু অবাক হয়ে চাইলেন আমার দিকে। তার চোখ দিয়ে জল পড়ছে। তিনি বললেন, স্বয়ং মধুসূদন আমায় কৃপা করেছেন। স্বয়ং মধুসূদন। আপনি সত্যি ভাগ্যবান। স্বয়ং মধুসূদন আপনাকে নিতে এসেছেন। যাবেন না তার সঙ্গে? নিশ্চয়ই যাব আমি। জন্মাষ্টমীর দিন নীলজ্যোতিবাবু ও মা জননী 2জনেই দেহত্যাগ করলেন। সারা দিনের পুজো হয়ে যাওয়ার পর সেই বাঁশির সুর যখন বেজে উঠেছে, তখনই নীলজ্যোতিবাবু ও মা জননী নিজের দেহ ত্যাগ করে বৈকুণ্ঠের পথে পা বাড়ালেন। গল্পের শেষে কয়েকটা প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। তারানাথকে সেই প্রশ্নগুলো করেই ফেললাম। আচ্ছা ঠাকুরমশাই, সে বাড়ির কি হলো? আর এই ঘটনাটা কেমন যেন একটা কিছুর ইঙ্গিত দিচ্ছে। তারানাথ আমার দিকে তাকিয়ে একটু হাসলো। একটা সিগারেট ধরিয়ে তাতে 2বার টান মেরে সে আবার বলল, বলছি সব বলছি। গল্পের এখনো শেষ হয়নি। কি বলছেন? এখনো শেষ হয়নি? কিশোরী বলল, না তাহলে শোনো।
নীলজ্যোতিবাবুর ওই বাড়ি ভেঙে রাধাকৃষ্ণের মন্দির করে দেওয়া হলো। রজনীপুকুর গ্রামের সেই বাড়িটা, ননিতলা গ্রামের সেই বাড়িটা তার ছেলের জন্য রাখা হলো। রজতাবু এতে কোনো আপত্তি জানায়নি, বরং সে খুশি যে তাদের বাড়ি এখন মন্দিরে পরিণত হবে। এবার তোমাদের মনের কয়েকটা প্রশ্নের উত্তর দিই। কাপালিক আসলে দুটো বাড়িকেই অভিশাপ দিয়েছিলেন, তো ফল ফলেছে কেবল একটা বাড়িতে, কারণ সেই বাড়ি ননিতলা গ্রামের বাইরে, আর সেখানে সেই গ্রামে একটা পবিত্র মন্ত্র কাজ করে, তাই ফল রজনীপুকুর গ্রামে ফলেনি। অমর জীবন কিছু সময়ের জন্য নীলজ্যোতিবাবুর একটা স্বপ্ন পূরণ করেছিলেন। তিনি চেয়েছিলেন শেষ জীবনটা যেন এই ননিতলা গ্রামের বাড়িতেই যেন কাটান, তাই আমাকে সেখানে উপস্থিত করিয়ে দেন স্বয়ং প্রকৃতি। নীলজ্যোতিবাবুর বাড়িতে রাধাকৃষ্ণের একটা মূর্তি ছিল, অর্থাৎ স্বয়ং মধুসূদন নিজে যেখানে বিরাজ করছেন। তিনি নীলজ্যোতিবাবুর এত ত্যাগ দেখে আর হয়তো নিজেকে স্থির রাখতে পারেননি। তিনি স্বয়ং এই পৃথিবীতে নেমেছিলেন জন্মাষ্টমীর দিনে, স্বয়ং নিয়ে গেলেন দুই পুণ্য আত্মাকে। সে সময় সারা বিশ্ব তার রূপ দেখেছে, কিন্তু সকলে সেটা বুঝতে পারেনি। বাঁশির সুর কার? কে বাজাচ্ছিলেন সেই বাঁশি? যে বাচ্চা ছেলেটিকে দেখেছিলাম, কে ছিল সে? আমিও নিজেকে ধন্য বোধ করি। পরম শ্রী মধুসূদন আমায় দর্শন দিয়েছেন। জীবনে আর কি চাই? তারানাথ কথা শেষ করলেন, তার চোখে জল। কি জানি, অন্য কোনো দেবী বা দেবতার নাম মনে এসে এরকম অনুভূতি হয় না যতটা শ্রীকৃষ্ণের নাম মনে এলে হয়। তারানাথ শেষে একটা কথা বললেন, সেটাতেই আমার প্রশ্নের একটা উত্তর লুকিয়েছিল। সে বললে, ভগবান কৃষ্ণকে আমি ভগবানের থেকে উঁচু স্তরের ভাবি। তোমরা জানো কিনা জানি না, শ্রীকৃষ্ণের যে বিশেষ ক্ষমতাগুলো রয়েছে সেগুলোর জন্য তিনি কৃষ্ণ নন। তিনি কৃষ্ণ, তাই তার ক্ষমতাগুলো রয়েছে। শ্রীকৃষ্ণের জীবনেও অনেক ঘটনা ঘটেছে, তবে সবচেয়ে আশ্চর্যের ঘটনা লাগে তার একাকিত্বকে। তোমাদের মনে কখনো প্রশ্ন আসে না, যে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের পর সন্তানহীন গান্ধারীর কাছে অভিশাপ পেলেন, সেই কৃষ্ণ কিভাবে সেটার ফল ভোগ করেছিলেন? তিনি জানতেন একটা সময়ের পর তার রাজ্য তারকাপুরী সমুদ্রের গ্রাসে পরিণত হবে। তিনি জানতেন তার বংশের সকলে একে অপরকে হত্যা করবে। তিনি জানতেন ভ্রাতা বলরাম একটা সময়ের পর দেহত্যাগ করে নেবেন। তিনি জানতেন একটা সময়ের পর তিনি একা হয়ে যাবেন। তোমাদের কেমন লাগবে যদি তোমরা এটা জানো যে একটা সময়ের পর তোমরা একা হয়ে পড়বে, একাকিত্বে থাকবে তোমরা? তখন তোমাদের মনে কিরকম ভাবনা আসবে? এই ভাবনাগুলো একটা সময় মন স্থির রেখে ভেবে দেখো। আমাদের জীবনে যার যতটা ভূমিকা, তারা ততটাই আমাদের সঙ্গে থাকবে, ততটাই তাদের স্থান আমাদের জীবনে। তারপর একটা সময়ের পর আমরা একা, কেউ থাকবে না। তখন কি করবে তোমরা? যত আপনজন ছিল সবাই চলে যাবে, থাকবে শুধু তুমি আর তোমার ভিতরের ঈশ্বর। শ্রীকৃষ্ণের জীবনেও এই দিনটি এসেছিল, আমাদের জীবনেও আসবে। এটাকে নিয়ে ভাবতে শেখো, বুঝতে শেখো। একদিন এটাই তোমাদের সামনে এসে দাঁড়াবে, ভেবো এটাকে নিয়ে। তা বলে জীবনের সুখ, আনন্দ, দুঃখ এগুলোকে ভুলে যেও না। সে সময় যখন আসবে তখন এই স্মৃতিগুলি তোমাদের পাশে থাকবে।
তারানাথের এই কথায় আজ আমি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি। আপনাদের আমার যে সমস্যার কথা বলেছিলাম তাই একাকিত্ব ছাড়া আর কিছুই না। যদিও অনেক সময় এই একাকিত্বকে বড় ভালো লাগে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প জন্মাষ্টমীর আতঙ্ক। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।